আজকে আমরা চলে আসছি এই ট্যাবে। ওকে, তো সবার প্রথমে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ফ্রন্ট এন্ড প্যানেলে। ওকে, গতদিন যা যা করেছিলাম একবার মনে করিয়ে দিই, অনেকে ভুলে যেতে পারেন। তো প্রথমে কি করেছিলাম, গতদিন আমরা দেখিয়েছিলাম যে থিমটা আমরা কিভাবে ইনস্টল করব সেটা দেখিয়ে দিয়েছিলাম। এবং একটাই থিম আমরা ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। এবং সাথে সাথে আমরা দুটো প্লাগইনস ছিল যেটা আমরা ইনস্টল করেছি। এবং প্লাগইনস এর কাজ কি এবং থিমের কাজ কি সেগুলো সবই বলে দিয়েছিলাম। এবং সেটার পরে আমরা কি করেছিলাম, আমরা 5টা ওয়েব পেজ ক্রিয়েট করেছিলাম, তাই তো। তো এতটুকু হয়ে আমাদের ক্লাস গতদিন শেষ হয়ে গেছিল। আজকে কি করব, আজকে আমরা কিছু বেসিক সেটিংস জাস্ট অল্প সময়ের জন্য দেখাবো। কিছু বেসিক সেটিংস করতে হবে ওভারঅল আমাদের পেজকে কাস্টমাইজ করার জন্য, সেগুলো দরকার পড়ে সেটা। এবং আমাদের যে প্রথম হোম পেজটা রয়েছে সেই হোম পেজটা আমরা আজকে বিল্ড করব একদম। তো পুরো পেজটা বিল্ড করা সম্ভব হবে না, যেহেতু প্রথম দিন। তো আমি পেজের অনেকটা অংশ আপনাদের সামনে বিল্ড করবো এবং কিভাবে করছি, কি প্রসেসে করছি, সেই জিনিসগুলো একদম আস্তে আস্তে আপনাদের কাছে পরিষ্কার হতে থাকবে। তো যেহেতু বিল্ডিং এর আজকে ফার্স্ট ডে, আমি প্রতিটা আইকন, প্রতিটা উইজেটকে ধরে ধরে কোনটা কি ফাংশন সেটা ধরে ধরে বলতে বলতে করব। একটু স্লো হবে, কিন্তু জিনিসটা আপনাদের খুব ইনট্যাক্ট বোঝা হবে। এবং তারপরে আস্তে আস্তে আমরা স্পিড আপ করবো, কারণ পুরো পেজের অনেকটা বড় সাইজ হয় এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোকে একই প্রসেসেই করা হবে, তখন আমরা একটু স্পিড আপ নেব। যাই হোক, কথা এখনো আর বলবো না। তো চলে আসি, তো ফার্স্টে আমরা এখানে আমরা দেখুন আজকে সবার আগে একদম দেখে নিন, গতদিন আমরা করছিলাম হচ্ছে ক্রোম দিয়ে, ঠিক আছে। তো আজকে থেকে আমরা করছি মজিলা ফায়ারফক্স দিয়ে। এর একটা বেসিক রিজন রয়েছে কেন করছি, ঠিক আছে, সেটা বুঝতে পারবেন জাস্ট কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। কিন্তু এটাই রেকমেন্ডেড, যখন বিল্ড করা স্টার্ট করছেন ওয়েবসাইটটা, সবাই মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটা দিয়ে কাজ করবেন, কারণ এটার মধ্যে অনেক কিছু অ্যাডভান্স টুলস রয়েছে যেটা দিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, যেটা ক্রোমে হবে না। ক্রোমে একটু লিমিটেশন আছে, অবশ্যই ক্রোম একটা খুব ভালো ব্রাউজার এবং সবসময় ক্রোমটাই আমরা ইউজ করি। কিন্তু কিছু বিশেষ ফিচার্স আছে, সেগুলো ফায়ারফক্সেই ভালো করে আমরা ইউজ করতে পারবো, যে কারণে আমরা এই যে বিল্ডিংটা এখানেই করছি, ঠিক আছে। যাই হোক, তো আমাদের সাবডোমেইনের নাম হচ্ছে টেক ডট, এখানে আসবে না কারণ এখানে কুকিটা সেভ নেই, ডট ই মাস্টারলি .com। ওকে, আচ্ছা, এটা সরিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ফ্রন্ট পেজ, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো এখানে আমরা 5খানা মেনু ক্রিয়েট করে নিয়েছিলাম, একটা মেনু ক্রিয়েট করেছিলাম যেখানে 5খানা পেজ অ্যাড করেছিলাম আমরা। মনে পড়ছে সবার? সবাই মনে পড়ছে নিশ্চয়ই। ওকে, অ্যাবাউট আস অ্যান্ড সার্ভিসেস, দেন কন্ট্যাক্ট অ্যান্ড ব্লগ। তো এই পেজগুলো হচ্ছে আমরা বানিয়েছিলাম, যেগুলো ব্ল্যাঙ্ক আছে, আমরা এর মধ্যে কিছু করিনি। ওকে, এবং সবার শুরুতেই আমরা কি দেখলাম, যখনই আমরা আমাদের ডোমেইন নেমটা, অর্থাৎ আমি যদি এটা কেটে দিই, মেইন ডোমেইন আমাদের কোনটা আছে, অর্থাৎ আমরা তো সাব ডোমেইনের উপরে করেছি এই পোর্শনটা, tech.emasterly.com, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন, তাই তো। এই ডোমেইনটা ক্লিক করে যখনই আমরা ঢুকলাম, তখন আমরা কি পেলাম, আমরা এই পেজটা পেলাম, তাই না। এই পেজের মধ্যে কি পাচ্ছি না, একটা পোস্ট হ্যালো ওয়ার্ল্ড বলে, যেটা আগের দিনও, মানে আগের দিন পর্যন্ত আমরা দেখেছি। তো আমরা কেন বলেছিলাম যে আমাদের দুখানা হোম পেজ ছিল বাই ডিফল্ট, মনে পড়ছে তো। তো এটা হচ্ছে সেই হোম পেজটা যেটা বাই ডিফল্ট আমাদের ওয়ার্ডপ্রেস এর মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই পেজটা, এই ডোমেইনটা চুজ করলেই আসছে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, যখন আমাদের এই ডোমেইন নেমটা চুজ করবে কেউ, বা এই ডোমেইন নেমটা দিয়ে কেউ সার্চ করবে আমাদের ওয়েবসাইটকে গুগলে, তখন আমরা এক্সপেক্ট কি করব, এই পেজটা যেটার মধ্যে কোনো সৌন্দর্য নেই, বা যেটার মধ্যে কোনো আমাদের নিজস্ব দেওয়ার ডেটা নেই, আমাদের বিজনেসটাকে রিফ্লেক্ট করছে না যে পেজটা, সেই পেজটা মানুষ দেখবে, সেটা কি হতে পারে? কখনোই হতে পারে না। আমরা চাইবো কি, আমরা যে কাস্টমাইজড হোম পেজটা তৈরি করছি, এখনো এখানে কিছু দিইনি কিন্তু সেটা আজকে এখানে দেব, কন্টেন্ট আমরা এখানে পুট করব। তো এই হোম পেজটার মধ্যে যা দেব, সেই জিনিসটা মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ মানুষ প্রথম পেজটা খুললেই এটা দেখতে হবে, কিন্তু সেটা দেখতে পাচ্ছে না। সেটার জন্য একটা বিশেষ সেটিং আছে যেটা করতে হবে, যেটা আগের দিন আমি বলতে চাইছিলাম। ওকে,
তো দেখুন এখানে ডোমেন নেমটার সাথে কি দেখতে পাচ্ছি, index.php হোম চলে আসছে। তো আমরা চাই এই কথাটা না আসুক, index.php হোম, ওকে, এটা না আসুক, অনলি এই পোর্শনটুকু আসবে এবং সেটার সাথে সাথে আমাদের এই পেজটা অ্যাপিয়ার হবে। ঠিক আছে, যাই হোক, তো এই জিনিসটা করার জন্য আমরা কি করব, আমরা ব্যাক এন্ড প্যানেলে চলে যাব। তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের যে এক্সাক্ট যে ডোমেইনটা আছে সেটুকুতে, আগে ক্লিক করে দিই। তো তো এই পেজটা থেকে আমরা ব্যাক এন্ডে চলে আসবো, একই রকম প্রসেস, ব্যাক ফ্রন্ট স্ল্যাশ দেন wp ড্যাশ অ্যাডমিন বলে এন্টার, চলে আসলাম ব্যাক এন্ডে। ও আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড তো দিতে হবে, যেটা আমাদের পাসওয়ার্ড দেওয়া ছিল না। এনিওয়ে, BHUREDIARY corporate diary official @gmail.com, এটা গেল আমাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যাই হোক, এনিওয়ে আমি নিজেই পাসওয়ার্ড ভুলে যাচ্ছি, লগ ইন করে দেখি ভুল দিয়েছি কিনা। Save, খুলে গেছে, পাসওয়ার্ড ঠিকঠাক দিয়েছি। এনিওয়ে, তো এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড প্যানেল, ওকে, মনে পড়ছে? তো আমরা কি করেছিলাম, আমরা থিমসে গিয়ে অ্যাস্ট্রা থিম পুট করেছিলাম আর এই থিমটা ডিফল্ট ছিল রেখে দিয়েছিলাম। অ্যান্ড প্লাগইনসে গিয়ে আমরা আমাদের ইনস্টল প্লাগইনস কি কি ছিল দেখে নিন। আমরা এলিমেন্টার যেটা ফ্রি ভার্সন রয়েছে সেটা নিয়েছিলাম, এলিমেন্টার প্রো বসিয়েছিলাম, হোস্টিংজারকে রেখে দিয়েছিলাম অ্যান্ড লাইটস্পিড ক্যাশেকে রেখে দিয়েছিলাম। অ্যান্ড সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, মানে সবচাইতে বলবো না, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লাগইনস, সেটা হচ্ছে ডিসেবল গাটেনবার্গকে আমরা ডিসেবল করার জন্য, গাটেনবার্গ যে পেজ বিল্ডারটা বাই ডিফল্ট দেওয়া থাকে সেটাকে কমপ্লিটলি ডিসেবল করার জন্য এই প্লাগইনটা ইনস্টল করেছিলাম। এবার তাহলে আমরা চলে আসবো হচ্ছে পেজেসে। আচ্ছা, আমি সেটিংস দেখাবো বলছিলাম না, তো পার্টিকুলার কিছু সেটিং দেখাতে হবে। তো আমরা কি বলছিলাম না, আমাদের আবার ফ্রন্ট এন্ডটা খুলে নিই একবার, ফ্রন্ট এন্ড তাহলে আরেকবার খুলে নিই, tech.imastudio.com। তো আমরা এই পেজটাকে রাখবো না, আমরা হোমে ক্লিক করলে পরে আমাদের, হোমে না ক্লিক করলেও অন্তত ফার্স্ট যখনই আমরা এই ওয়েবসাইটটা ঢুকবো এই পেজটা থাকবে না, আমাদের এই পেজটা থাকবে, তাই তো? যাই হোক, তো কি করছি একদম খুব ভালো করে দেখুন, ঠিক আছে? প্রথমে আমরা তাহলে চলে আসলাম হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের একদম ড্যাশবোর্ডের মধ্যে, ঠিক আছে? ড্যাশবোর্ডে চলে এসেছি। আচ্ছা, ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে হচ্ছে আমরা যাবো হচ্ছে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, সেটিংসে ক্লিক করবো না, দেখুন সেটিংসে মাউস ওভার করলেই আমাদের এখানে একটা অপশন আসবে। কি অপশন আসবে? অপশনটা আসবে হচ্ছে রিডিং, ওকে, আমরা রিডিং এ ক্লিক করব। ওকে, রিডিং এ ক্লিক করলাম, কি লেখা আছে দেখুন, ইউর হোম পেজ ডিসপ্লেস, ইউর হোম পেজ ডিসপ্লেস, ওকে। তো হোম পেজটা কোথায় ডিসপ্লে হচ্ছে, কি লেখা আছে, ইউর লেটেস্ট পোস্ট। পোস্ট, আমি কি বলছিলাম, এই জিনিসটা কি, সরি আমি এটাকে বারে বারে enter, হ্যাঁ, তো এটা কি ছিল, এটা ছিল একটা ব্লগ পোস্ট, তাই তো? তার মানে এই জিনিসটাই এখানে শো করছে যে ইওর হোম পেজ ডিসপ্লে, অর্থাৎ হোম পেজটা, অর্থাৎ যে পেজটা আমরা বানিয়েছি হোম হিসাবে, ওয়ার্ডপ্রেস সেটা জানে না যে আমরা সেটাকে বানিয়েছি হোম পেজ হিসাবে। ওয়ার্ডপ্রেসের কাছে আমরা যতক্ষণ ইন্ডিকেশন না দেবো, ওয়ার্ডপ্রেস সেটা আইডেন্টিফাই করতে পারবে না যে ওটা আমাদের হোম পেজ, যেটা আমরা আমাদের যে ডোমেনটা রয়েছে, অ্যাকচুয়াল ডোমেন বা সাইট। তো এই যে ডিসপ্লে, অর্থাৎ হোম পেজটাতে কি ডিসপ্লে হবে, এখানে দেওয়া আছে ইওর লেটেস্ট পোস্ট, যেটা ডিসপ্লে অলরেডি হচ্ছে। কিন্তু আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব স্ট্যাটিক পেজ, অর্থাৎ আমরা একটা স্ট্যাটিক পেজ বানিয়েছি, আমরা 5টা স্ট্যাটিক পেজ বানিয়েছি, তার মধ্যে একটা স্ট্যাটিক পেজকে আমাদের চুজ করতে হবে, ঠিক আছে? তো হোম পেজ হিসাবে আমাদের চুজ করবো হচ্ছে আমাদের সেই হোম পেজটা। দেখুন, অ্যাবাউট আস বলে একটা পেজ বানিয়েছিলাম আমরা, তাই তো? দেন ব্লগস বলে বানিয়েছিলাম, কন্ট্যাক্ট বানিয়েছিলাম, হোম বানিয়েছিলাম, সার্ভিস বানিয়েছিলাম। তো আমরা যেটা চুজ করব সেই পেজটাই রিফ্লেক্টেড হবে গিয়ে ওখানে, ওকে। অ্যান্ড পোস্ট পেজ, অর্থাৎ যদি
কোনো পোস্ট আমরা যেতাম যে আমাদের এটা যদি একটা ব্লগ ওয়েবসাইট হতো, শুধু ব্লগের জন্য বানানো হয়েছে, তাহলে ডেফিনেটলি আমরা হোম পেজের জায়গায় একটা পোস্ট পেজ ইউজ করতাম, তাই তো? পোস্ট মানে কোনো একটা ব্লগ পোস্ট, যেটা আমরা চাই যে মানুষের কাছে সবার প্রথমে আসুক, যারা প্রথম আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে। তো আমাদের এখানে সেই ফাংশনালিটি নেই। আমরা কিরকম একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, এখানে আমরা একটা টেক রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। তো সেই জন্য আমরা আমাদের যে ডিফল্ট হোম পেজটা রাখছি, সেই জায়গাতে হোমটা চুজ করব, করে দিয়ে আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করব। ওকে, সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিলাম। ওকে, সেভ চেঞ্জেস এ ক্লিক করেছি। এবার আমরা চলে আসবো ফ্রন্ট এন্ডে। ওকে, তো আমরা যদি এটাকে এবার, অর্থাৎ আমাদের দেখুন ডোমেইনটা কি আছে, tech.imastrali.com, অন্য কিছু নেই তো, একদম পেজটা এটা রয়েছে। এবার এটাকে যদি রিফ্রেশ করি, আমরা দেখুন আমাদের হোম পেজে চলে এসেছি। ওকে, ক্লিয়ার এই জিনিসটা? কি করলাম, এই যে হোম পেজটা যেটা আমরা গতদিন বানিয়েছি, বা সেইটার উপরে আমরা কি ডিসপ্লে করব, আমরা যেটা চাইছি আমাদের সাবজেক্ট ম্যাটার সেটা ডিসপ্লে করব। তো এই পেজটা সবার প্রথমে আসবে, অর্থাৎ ধরুন আমি এখানে যদি ক্লিক করি, আচ্ছা ক্লিক করে আমি একটা যে কোনো ওয়েবসাইট খুলছি, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইট খুলছি, কি খুলবো মাথায় আসছে না তো কিছু। যাই হোক, আমি যদি খুলি, আচ্ছা আমি আমার ওয়েবসাইটই খুলি। ওকে, আচ্ছা, এই মাস্টার .com। তো আমার ওয়েবসাইটটা খুলেছে, তাই তো? এবার দেখতে পাচ্ছেন কি একটা জিনিস, এই যে ওয়েবসাইটটা খুলেছে, আমি যদি এই বাটনে ক্লিক করি, আমরা কোথায় আছি? হোম পেজের উপরে আছি। আর আমার আমার এখানে ইউআরএলটা কি আছে, আমার ডোমেইনটা কি আছে, আমার ইউআরএলটা কি আছে? অনলি imastrali.com, তাই তো? তাই তো? তো এখানেও একই রকম ব্যাপার, অনলি tech.imastrali.com। তো এই যে আমার মেন ইউআরএলটা, এই ইউআরএলটা যখন আমরা দিয়ে সার্চ করব, আমরা কেন, যে কেউ আমাদের ওয়েবসাইটের এই ইউআরএলটা যে দিয়ে যখন সার্চ করবে, তখন আমরা ডিসাইড করব যে পেজটা প্রথমে তাদের সামনে আসবে সেই পেজটা আসবে। কিন্তু এটা যদি না করতাম, তাহলে কি করতো না, ওয়ার্ডপ্রেস যেই থিমটা আমাদের লাগিয়ে দিয়েছিল, যে নট থিম সরি, যে পোস্টটা আমাদের বাই ডিফল্ট দিয়ে দিয়েছিল, সেই পোস্ট আসছিল। আমরা তো এই পেজটাকে সাজাবো, আমরা তো ওই পেজটাকে সাজাবো না যেটা অলরেডি চলে গেছে। ওকে, তো কি বলছিলাম, এই বেশি কথা বললে গুলিয়ে যায় তো। এই যে হোম পেজটাতে যখন আমরা মানে হোম পেজেই ঢুকে যাচ্ছি একদম প্রথমে, ঠিক আমরা সেটাই চাইবো, যে আমরা যখনই আমাদের এই লিঙ্ক দিয়ে যখনই কেউ ওয়েবসাইটে আসবে, এই প্রথম পেজটাই দেখাবো। ওকে, এবার আমি সিস্টেমটা একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ওকে, আমি সিস্টেমটা আবার দেখাচ্ছি। প্রথমে কি করবো, ড্যাশবোর্ডে ঢুকে তো গেছি, আমরা প্রথমে লগ ইন করেই গেছি। আমরা সেটিংসে মাউস ওভার করবো, সেটিংসে ক্লিক করবো না, সেটিংসে হাতটাকে নিয়ে গেলেই, অর্থাৎ মাউসটাকে নিয়ে গেলেই আমরা এখানে দেখতে পাবো থার্ড অপশনটা, জেনারেল রাইটিং। থার্ড অপশনটা কি আছে, রিডিং। রিডিং এ ক্লিক করবো, রিডিং এ ক্লিক করলাম। রিডিং এ ক্লিক করার পর এখানে কি দেখা যাচ্ছিল, তখন তখন দেখা যাচ্ছিল যে এইখানে ক্লিক করা ছিল। ওকে, ইওর লেটেস্ট পোস্টে ক্লিক করা ছিল, সেটাকে আমরা চেঞ্জ করে কি করলাম, আমরা স্ট্যাটিক পেজের উপরে ক্লিক করে দিলাম। আমরা যদি আবার পুনরায় এটাকে চুজ করি, তাহলে দেখে নিন, একবার একবার দেখিয়ে দিচ্ছি। যদি এটাকে চুজ করে সেভ চেঞ্জ করি, তাহলে দেখে নিন এই পেজটাতে এসে আমার যদি রিফ্রেশ করি, তাহলে আবার এই ব্লগ পোস্টটা চলে আসছে। তো আমরা চাইবো যে এই ব্লগ পোস্টটা চলে আসুক, একটা সাদা পেজ, কিচ্ছু নেই, এটা এটা আমাদের ওয়েবসাইটের প্রথম পেজে খুলুক, এটা চাইবো না। তো আমরা কি করবো, এটাকে চেঞ্জ করে দেবো। ওকে, স্ট্যাটিক পেজে চলে গেলাম, এখানে হোমে সিলেক্ট করলাম, হোমে সিলেক্ট করে হোমটাকে চুজ করে নিলাম, সেভ চেঞ্জেস করে দিলাম, একদম ইজিলি হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে আবার রিফ্রেশ করলে দেখুন চলে আসবে। এটা খুবই ইজি। যাই হোক, এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করছি না। ওকে, চলে এলাম, আমাদের সেটিংস মোটামুটি হয়ে গেছে। এবার দেখুন পেজে চলে আসবো। ঠিক আছে, পেজে চলে এসে তাহলে আমরা যে হোম পেজটা রয়েছে, আচ্ছা কোনটা আমাদের পেজ, আমাদের পেজ কোনটা আছে, আমরা যেটা ড্রাফটে রয়েছে, আমরা একটু দেখে নিই প্রিভিউতে। সরি, এটা ও আচ্ছা, আমরা এটা ড্রাফটে বানিয়েছিলাম জাস্ট এর জন্য, এটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে ওকে ওকে, এটা আমরা হচ্ছে ঠিক বানিয়েছিলাম সেই বিল্ডারটা দিয়ে, এটাকে আমরা ট্র্যাশে করে দিচ্ছি, এটা আমাদের কোনো কাজে লাগবে না। অর্থাৎ আমরা এলিমেন্টার প্রো ইনস্টল করার আগে, সরি ইনস্টল করার পরেও আমরা কি করছিলাম না, আমাদের গাটেনবার্গ দিয়ে আমরা জাস্ট একটা পেজ বানিয়েছিলাম, সেখানে আমি একটা ছবি দিয়েছিলাম, সেই সেই পেজটা রয়ে গেছিল। যাই হোক, আমাদের যে হোম পেজটা যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে এটা।
ওকে, এবার হচ্ছে আমাদের কাজ হবে যে এই পেজগুলো যা করেছি তার মধ্যে একটা একটা করে সেই পেজগুলোকে আমাদের বিল্ড করা। তো সবার প্রথম হচ্ছে আমরা হোম পেজকে বিল্ড করব, হোম পেজকে বিল্ড করব এবং বিল্ডিং শুরু করার আগে আমাদেরকে কি করতে হবে, একটা পার্টিকুলার সেটিংস রয়েছে, সেই সেটিং গুলো কাজ করে নিতে হবে। ঠিক আছে, দেখুন আমি এইটা এখান থেকে মাঝখানে করে দিলাম। Okay? তো এটা খুলে গেল কি, এটা হচ্ছে হোম পেজের ব্যাক এন্ড। আমরা তো এতক্ষণ কি দেখছিলাম, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা পুরো আমাদের ওয়ার্ডপ্রেস এর উপর যে সাইটটা আছে সেই সাইটটার ব্যাক এন্ডটা দেখতে পাচ্ছিলাম। ওকে, এই সেই সাইটের ব্যাক এন্ড দেখতে পাচ্ছিলাম, সেই সাইটের ব্যাক এন্ড থেকে আমরা সেটিংসে গিয়ে একটা ছোট্ট চেঞ্জ দেখালাম। এবার হচ্ছে আমাদের প্রতিটা পেজের আলাদা আলাদা ব্যাক এন্ড হয়, ঠিক আছে, সেই পেজটাকে সেই ব্যাক এন্ডের থেকে কন্ট্রোল করতে হয়। ওকে, তো বলতে পারেন এটা সাব ব্যাক এন্ড। ঠিক আছে, আমি নিজে টার্ম দিলাম, এমন কোনো শব্দ নেই যদিও। ঠিক আছে, তো এখানে যখন আমরা পেজে চলে গেলাম, হোম পেজের এডিট অপশনটাতে ক্লিক করব। হোম পেজ দেখুন একটা জিনিস, এই যে লেখা রয়েছে, আমি বললাম না যে আমি প্রথমে যখন কেউ আমাদের ওয়েবসাইটে ঢুকবে তখন কি আসবে, এই পেজটা আসবে, ফ্রন্টে এই পেজটা আসবে, যার জন্য ঠিক সেই জিনিসটাই এখানে দেখুন আমাদের হোম পেজের পাশে এই লেখাটা ছিল না, ফ্রন্ট পেজ বলে একটা ওয়ার্ড চলে এসেছে। তাই তো, দুটো ওয়ার্ড চলে এসেছে, ফ্রন্ট পেজ। তার মানে এটা আমাদের একদম সবার প্রথমে ওয়েবসাইটে কেউ যখন এন্টার করবে এই পেজটাই আসবে, বাকি যে পেজগুলো আছে সেগুলো তাকে আমাদের মেনু থেকে গিয়ে চেঞ্জ করে করে দেখতে হবে। যাই হোক, তো হোম পেজের এডিট সেকশনটাতে যখন আমি ক্লিক করব, এডিট রয়েছে, এডিটের উপরে যখন আমি ক্লিক করব তখন আমি চলে যাব হচ্ছে আমাদের হোম পেজের ব্যাক এন্ডে। এবার এক একটা পেজের ব্যাক এন্ডের সেটিং এক এক রকম আপনি রাখতে পারেন। হোম পেজের একটা ব্যাক এন্ডের একটা পার্টিকুলার সেটিং হয়, যেই সেটিংটা করলে পরে পেজটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। তো সেই সেটিং গুলো আমরা চেঞ্জ করব। ঠিক আছে, প্রথমত আমরা স্ক্রল করে নিচ্ছি। আচ্ছা, এই যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এই ইন্টারফেসটা তখনই আসবে যদি ওই প্লাগইনটা আগের দিন যেটা বলেছিলাম গাটেনবার্গ পেজ বিল্ডারটাকে ডেমলিশ করার জন্য, যে ডিসেবল গাটেনবার্গ বলে একটা প্লাগইন ছিল, সেটা অবশ্যই ইনস্টল করার পরেই কিন্তু এই পেজটা এরকম ফ্রেশ আসবে, নাহলে এরকম আসবে না। ঠিক আছে, একবার মনে করিয়ে দিলাম। যাই হোক, তো এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে অ্যাস্ট্রা সেটিং এ। হোয়াট ইজ অ্যাস্ট্রা? আমরা যে থিমটা ইউজ করেছিলাম সেই থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা, মনে পড়ছে তো? থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা। তো এখানে এসে আমরা পেজ লেআউট, কন্টেনার লেআউট ইত্যাদি হয়েছে। আচ্ছা, আমরা কিছু জিনিস এখানে ডিসেবল করব। ঠিক আছে, সবার প্রথমে কি কি ডিসেবল করব আমরা দেখিয়ে দিই। আচ্ছা, ডিসেবল সেকশনের আগে আমরা দেখি কন্টেনার লেআউট। আচ্ছা, দেখুন কন্টেনার লেআউটে কি আছে। কন্টেনার লেআউট মানে কি, আমাদের যে এই যে হোম পেজটা রয়েছে, হোম পেজের একদম লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত যতটুকু জায়গা আছে, এই পুরো জায়গাটা আমরা ইউজ করতে পারবো, এইরকম একটা সেটিং আমাদেরকে আগে করতে হবে। ঠিক আছে, যেমনি করে দেখুন এই যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এইখানে এই যে আমার এই ওয়েবসাইটটা, যে এখানে কি দেখতে পাচ্ছি যে এইখান থেকে এত অব্দি, একদম লেফট থেকে রাইট অব্দি পুরোটা সাদা অংশ রয়েছে, সেটার উপরে একটা সেকশন রয়েছে যেখানে আমার লেখাটা আসছে। ঠিক আছে, এবং যা যা আমি পুট করেছি সেগুলো মিডিল হয়ে আসছে, কিন্তু এখানে দেখুন হোয়াটসঅ্যাপের যে উইজেটটা রয়েছে সেটা রাইট সাইডে আছে, তার মানে আমরা পুরো পেজটা ইউজ করতে পারছি। ওকে, তো পুরো পেজটা ইউজ করতে পারার জন্য এই এই সেটিংটা আমাদেরকে দেখতে হবে। তো এইখানে দেখুন কাস্টমাইজ সেকশনে গিয়ে কন্টেইনার লেআউট বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। এখানে আমাদের চুজ করতে হবে ফুল উইথ। উইথ মানে চওড়া, অর্থাৎ পুরোপুরি চওড়া ভাবে যাতে আমরা পুরো জায়গাটা যা দেখা যাচ্ছে সেটা যাতে নিতে পারি। ঠিক আছে, ওকে, হয়ে গেল। কন্টেইনার স্টাইলের মধ্যে আমরা কিচ্ছু করব না। সাইড বার লেআউট, এই ওয়েবসাইটটা দেখুন। আচ্ছা, যে কোনো একটা ব্লগ ওয়েবসাইটের কথাই যদি বলি, আমি যদি সার্চ করি যে কোনো ভালো ব্লগারের নাম বলুন না, মাথায় আসছে না। আচ্ছা, এটাই করি, ডব্লিউপি ডব্লিউপি বিগিনার ডট কম, ইয়েস ইয়েস। ওকে, দেখুন এটা খুব পপুলার একটা ওয়েবসাইট, হ্যাঁ, ডব্লিউপি বিগিনার ডট কম, সবাই দেখতে পাচ্ছেন? এটা কি, এটা হচ্ছে একটা ব্লগিং ওয়েবসাইট, অনলি মেড ফর ব্লগিং, অর্থাৎ যারা কোনো কন্টেন্ট লেখে ওয়েবসাইটে তা তাদের জন্য এই ব্লগিং ওয়েবসাইটটা স্পেশালি। তো এই ব্লগিং ওয়েবসাইটের মেন যে ক্রাইটেরিয়া হয় কি হয়, দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কন্টেন্ট রয়েছে তাই না, এর পাশে কি রয়েছে, এখানে হচ্ছে যে যে বিষয়ের উপর ব্লগ লেখা হয়েছে সেগুলোর একটা লিস্ট করা রয়েছে। ওকে, অ্যান্ড রাইট সাইডে কি রয়েছে, রাইট সাইডে একটা প্যানেল রয়েছে যেখানে
যেখানে কোম্পানি বা বা এই যারা লিখছে ব্লগটা তাদের যে সমস্ত সোশ্যাল হ্যান্ডেলিং গুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সেগুলো দেওয়া রয়েছে। তাদের কিছু অ্যাডস থাকলে অ্যাডস দিচ্ছে তারা, টেমপ্লেট। তো এই যে রাইট সাইডের যে জিনিসগুলো রয়েছে না, এগুলো একদম ফিক্সড আছে, ঠিক আছে? সরি, এইটা না, এই পার্টটুকু। ওকে। আচ্ছা, আমি একটা ব্লগে ঢুকে যাই এখন, ঠিক আছে? এবার দেখুন, এই যে ব্লগে ঢুকে গেছি, তো কি হচ্ছে দেখুন, এই যে রাইট সাইডে যে লেখাগুলো আছে, যে কোনো ব্লগে এই লেখাটা ফিক্সড। ডান দিকে, ঠিক আছে, কেটে দিলাম। ডান দিকে যা যা লেখা রয়েছে এটা ফিক্সড। ওকে। শুধু চেঞ্জ হবে কি, এই ব্লকটা চেঞ্জ হবে, অর্থাৎ লেখাগুলো চেঞ্জ হবে, এই এই সেকশনটা, লেফট সাইডের সেকশন গুলো সব চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বাট রাইট সাইড ফিক্সড। তার মানে কি হচ্ছে এখানে, এই যে বারটা রয়েছে এটাকে বলা হয় সাইড বার, ঠিক আছে? তো সাইড বার প্রয়োজন হয় বা সাইড বার অ্যাকচুয়ালি ইউজ করা হয় হচ্ছে সেই সমস্ত ওয়েবসাইটে যেগুলো হচ্ছে ব্লগ ওয়েবসাইট। তো এটা হচ্ছে সেই ব্লগ ওয়েবসাইট। ওকে, ক্লিয়ার? তো আমরা কি করব, আমরা চাইবো যে আমাদের ফ্রন্ট পেজটা, এটা কি আমাদের টেক ওয়েবসাইট, আমরা কিছু এমন কিছু তৈরি করতে যাচ্ছি যেখানে আমরা টেক রিলেটেড কাজ করব, যেখানে ওয়েবসাইট বিল্ডিং রিলেটেড কাজ করব, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করব। তো সেখানে সেটার হোম পেজটা কখনোই এরকম মানে হবে না যেখানে একটা সাইড বার রয়েছে। তো আমাদের সাইড বারটাকে অফ করতে হবে। আমি একটু ধরে ধরে আস্তে আস্তে বলেছি, অনেকেই হয়তো খুব স্মার্ট এনাফ, হয়তো বুঝেও যেতে পারেন যে আমি কি বলতে চাইছি বলার আগেই, কিন্তু অনেকেই আছে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যার জন্য প্রত্যেকের জন্য ধরে ধরে বলছি জিনিসটা, ঠিক আছে? তো আমরা এখানে সিলেক্ট করবো নো সাইড বার, ঠিক আছে? তো এই সেটিংটা যা সিলেক্ট করছি সবকিছু আমাদের হোম পেজের জন্য। এই সেম সেটিংটাই যে অন্য পেজের জন্য হবে, আমাদের যে ব্লগ পেজটা রয়েছে সেই পেজটার জন্য কিন্তু সেটিংটাতে আলাদা হবে, সেখানে কিন্তু সাইড বার থাকবে। ঠিক আছে, যাই হোক, আমি এই পেজটার জন্য দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এটা চেঞ্জ করলাম ফুল উইড, এখানে করলাম নো সাইড বার। অ্যান্ড এখান থেকে আমাদের ডিসেবল সেকশন রয়েছে, কি কি ডিসেবল করতে পারি বলছে যে প্রাইমারি হেডার, প্রাইমারি অ্যান্ড মোবাইল হেডার। নো, আমরা হেডার টেডার কিছু অফ করবো না, অর্থাৎ হেডার পোর্শন কোনটা, এই যে ওপরের পোর্শনটা যেখানে ইমার্সেলি ওয়েব সার্ভিস লেখা আছে, ওকে, এবং মেনুটা লেখা আছে। এবং ফুটার কি, ফুটার হচ্ছে নিচের এই অংশটা, ঠিক আছে, নিচের এই অংশটা। তো আমরা হেডার ফুটার একদম রাখবো, তো সেখানে আমাদের কিছু চেঞ্জ করার নেই। আমাদের ডিসেবল করতে পারি টাইটেলটা, আমি বলবো টাইটেলটা ডিসেবল করে দেবো। ঠিক আছে, টাইটেল বলতে প্রতিটা পেজ খোলার সাথে সাথে এখানে কি সেই লেখাটা আসছে। আমরা চাই যে এই সেকশন গুলোর মধ্যে বাই ডিফল্ট আমাদের থিম, অর্থাৎ এক্সট্রা থিম যে টাইটেল গুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেটা আমরা না থাকুক, কারণ আমরা নিজেরা সুন্দর করে আরো ডিজাইন করে আরো কালারিং, কালারফুল ওয়ার্ডস ইউজ, সরি, কালারফুল রিপ্রেজেন্টেশন করে এখানে আমরা এই হেডিং গুলোকে লিখবো, ঠিক আছে? তো আমরা চাইবো যে এইগুলোকে উড়িয়ে দেবো। তো আমার চয়েস এটা, আপনারা রাখতেই পারেন। যাই হোক, সেই সেটিং জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা গেল ডিসেবল টাইটেল। ওকে, ডিসেবল ব্রেড ক্রাম্ব। ওকে, ব্রেড ক্রাম্ব তো আমি ডিসেবল করে দিচ্ছি। আর ডিসেবল ফিচার্ড ইমেজ, তো ফিচার্ড ইমেজ, ইমেজ বা ব্রেড ক্রাম্ব কি সেটা পরে বলছি আমি, ঠিক আছে? সেটা নিয়ে পরে আসছি, সেটা এখন বলছি না। তো মোটামুটি এইটুকু করে দেবো আমরা, করে দেওয়ার পরে হচ্ছে আমাদের কাজ স্টার্ট করতে হবে, ঠিক আছে? এই সেটিংটা হয়ে গেল। সেটিংটা হয়ে গিয়ে আমরা কি করছি, ওকে, সেটিংটা হয়ে গিয়ে আমরা আপডেট করে দেবো। ওকে, ওকে, আপডেট করে দেওয়ার পরে আমরা দেখবো যে এখানে কোনো চেঞ্জেস আসছে কি না। তো আমাদের এখানে আমি হোম বাটনে ক্লিক করে দিলাম। দেখুন, হোম বাটনে ক্লিক করার পরে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমাদের যে হোম লেখাটা ছিল নেই, অ্যাবাউট আস সেকশনে আছে, সার্ভিস সেকশনে আছে, কন্ট্যাক্ট সেকশনে আছে, ব্লগ সেকশনেও আছে, শুধু হোমের মধ্যে হোমটা নেই। কেন? কারণ কি, একমাত্র হোম পেজের যে ব্যাক এন্ড, সেখানে গিয়ে আমরা এই সেটিংটা চেঞ্জ করেছি। আমরা পুরো ওয়েবসাইটের সবকটা পেজের জন্য এই সেটিংটা সেট করিনি। ওকে, তো হয়ে গেল, মোটামুটি আপডেট করে দিয়েছি। তো আমরা এখান থেকে যা যা আপডেট করব এবার, সেই সেই জিনিসগুলো এখানে রিফ্লেক্টেড হবে। ওকে, এবার চলে আসবো হচ্ছে আমাদের এলিমেন্টারের মেন যে ওয়েব বিল্ডিং পেজ, সেটার উপরে। তো এলিমেন্টার, এডিট উইথ এলিমেন্টার, ওকে, ক্লিক করে দেবো। ক্লিক করলাম। ওকে, এটাকে আমরা কেটে দেবো, নোটিফিকেশন যা আসবে কেটে দেবো, ফালতু কোনো কিছু রাখার দরকার নেই, ঠিক আছে? নেভিগেটর ক্লোজ করে দেবো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের হোম পেজের ব্যাকএন্ডের ভেতরে সেই এলিমেন্টার প্রো ইউজ করার যে স্পেসটা, এলিমেন্টার প্রো কে যেখান থেকে আমরা ইউজ করব। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা নানা রকম উইজেটস দেখতে পাচ্ছি, উইজেটস দেখতে পাচ্ছি যেগুলোকে আমরা
প্লেস করব একটার পর একটা এখানে, এবং সেই উইজেটস গুলোর যা ফাংশনালিটি আছে সেই অনুযায়ী আমাদের পেজে নানা রকম জিনিস কাজ করতে থাকবে। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজে এখানে কিছু নেই। ওকে, আমি জাস্ট একটা যে কোনো কিছু করে দিচ্ছি। ওকে, এবার এটার মধ্যে কিছু জিনিস রয়েছে, কিছু সেকশনস রয়েছে। ওকে, আমি একটা ইমেজ ইমেজ বলে উইজেটটাকে আমি নিয়ে এসে কি করব, আচ্ছা আমায় কি করতে হবে সবার প্রথমে, এটা কি আছে, এটা হচ্ছে ড্র্যাগ উইজেট হিয়ার। ওকে, আমি কি করব, আমি সবার প্রথমে এখানে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন সিলেক্ট ইওর স্ট্রাকচার, অর্থাৎ এই জায়গাটায় যেটা যা যা বসাতে চাইছি সেটার জন্য অনেক মানে পার্টিকুলার স্ট্রাকচারস হয়। এখানে একটা স্ট্রাকচার দিয়েছে যেখানে মাত্র একটাই কলাম রয়েছে। ঠিক আছে, এখানেও একটাই কলাম রয়েছে, এটাতে দুটো কলাম, এটাতে দুটো কলাম আছে সাইজ আলাদা, এটাতে চারটে কলাম। তো আমরা কি করবো, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য কিছু করছি না, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে পিঙ্ক পোর্শনটা রয়েছে, এই পিঙ্ক পোর্শনটাকে বলা হয় হচ্ছে সেকশন। দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সেকশন অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে কলাম। ঠিক আছে, সেকশন অ্যান্ড কলাম লিখে নিন খাতাতে, কেউ যদি মনে না রাখতে পারে। তো সেকশনের ভেতরে ঢোকে হচ্ছে কলাম, কিন্তু কলামের মধ্যে সেকশনকে নেওয়া যায় না। তো কলাম বা সেকশন যেটাই হোক সেগুলোকে এক কথায় কি বলে, ইউনিভার্সালি বলা হয় হচ্ছে কন্টেইনার। তার জন্য এখানে লেখা আছে দেখুন এডিট কন্টেইনার। ওকে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের মধ্যে যে যে ছবি বা যে টেক্সট বা যে ভিডিও যা যা ইউজ করব না কেন, যেটাই বসাবো না কেন, সেগুলো হচ্ছে কন্টেন্ট, অ্যান্ড কন্টেন্ট থাকে হচ্ছে কন্টেইনারের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সেকশন বা কন্টেইনার। সেটার মধ্যে আমরা কি করব, সেটার মধ্যে যদি আমরা চাই যে একটা ছবিকে নিয়ে চলে আসবো, ছবিটাকে আমি নিয়ে চলে আসবো, তো একটা দেখুন ছবির সেকশন তৈরি হয়ে গেল। এবার কি করছি, এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করলে বা এই জায়গাটায় ক্লিক করলে আমাদের কি হচ্ছে, আমাদের খুলে যাচ্ছে ইনসার্ট মিডিয়া বলে অপশন। ঠিক আছে, আমাদের মিডিয়া লাইব্রেরি বলে একটা অংশ রয়েছে, একটা রয়েছে আপলোড ফাইলস। মিডিয়া লাইব্রেরি হচ্ছে সেই অংশটাই যেখানে অলরেডি আমরা এই ওয়েবসাইটে পুট করার জন্য কিছু ফটো বা কিছু ভিডিও বা যেটাই বলুন যে আমরা বসাবো, সেই জিনিসগুলো যখন অলরেডি নিয়ে চলে আসবো তখন এই জায়গাতে সেগুলো ভরে যাবে এবং সেটা স্টোর থাকবে। একবার যেটা দিয়ে দেবো এখানে সেটা আমাদের সার্ভারের মধ্যে স্টোর থেকে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই অংশটা মিডিয়া লাইব্রেরি যেটা ফাঁকা রয়েছে। ঠিক আছে, না ফাঁকা না, একটা জিনিস রয়েছে। আমি গতকাল যেহেতু আমাদের লোগোটা বসিয়েছিলাম সেই লোগোটা রয়ে গেছে, দেখতে পেয়েছেন? তো আমি এই লোগোটা ইউজ করতে পারি। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, হুম, সরি এটা আইকন আছে, লোগো না। এটা এখানেই রাখি। তো এই লোগোটাকে কি করছি, যদি আমরা সিলেক্ট করি এবং এখান থেকে যদি সিলেক্ট করে দিই, ঠিক আছে, লোগোটা এত বড় হিসাবে চলে আসবে, সরি এই লোগো আইকনটা এত বড় হিসাবে চলে আসবে। ঠিক আছে, এবার এই আইকনটার সাইজ আমরা ছোট করতে পারি। এখান থেকে আমরা কি করলাম, এখন থাম্বনেইল সাইজ করে দিলাম ছোট। ওকে, জাস্ট এটা দেখাচ্ছি আর কিছু না। কিভাবে এখানে চেঞ্জ করলে ওখানে চেঞ্জ হচ্ছে জাস্ট দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা এটা আপডেট করে দিই, আপডেট করে দেওয়ার পরে আমরা যদি চলে আসি এখানে, এবার এখান থেকে যদি আমরা রিফ্রেশ করি, একদম সম্পূর্ণরূপে দেখে নিন যে এই জিনিসটা চলে এসেছে। ঠিক একই রকম ভাবে আমরা যে গটেনবার্গ পেজ বিল্ডার থেকে যখন এই ছবিটা দিয়েছিলাম এবং এখানে রিফ্লেক্ট হয়েছিল, এলিমেন্টারের ভেতর থেকেও ঠিক এইভাবেই, এলিমেন্টার বিল্ডারের থেকে আমরা ঠিক এরকম ভাবেই যে কোনো কিছু যেটাই চাইছি সেটা এখানে পুট করবো, সেটা এখানে রিফ্লেক্টেড হবে। যাই হোক, আমি এটাকে ডিলিট করে দেবো, আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝালাম। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি আমরা কোন একটা ওয়েবসাইটকে ধরে নিই। আমি তো আপনাদের বলেছিলাম গতদিন যে, বা গতদিন পর্যন্ত, যে আমার যে ওয়েবসাইটটা আছে সেটার একটা রেপ্লিকা বানাবো, বা সেই ওয়েবসাইটটাই যে মানে কি যেরকম দেখাচ্ছে একদম একই দেখতে এই ওয়েবসাইটটাকে বানাবো। আমি ভেবে দেখলাম যে না, ওই একই জিনিস করে লাভ নেই, আমার নিজেরও গ্রোথ হবে না, কারণ প্রতিদিন যত নতুন নতুন স্টাইলের জিনিস বানাবো তত আপনার যখন মানে প্র্যাকটিসটা ভালো হবে এবং গ্রোথও হবে। তো আমি একটা খুব সুন্দর একটা ওয়েবসাইট পেয়েছি। ঠিক আছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে, কোথায় গেল, এখানে কি খোলা আছে, এটা কেটে দিই। ইয়াস, এই ওয়েবসাইটটা। ঠিক আছে, এই ওয়েবসাইটটা দেখুন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা ওয়েবসাইট, এমনি সার্চ করতে করতে পেয়েছিলাম আমি। ঠিক আছে, তো আমরা এটাকে এক্সাম্পল হিসাবে রেখে এই ওয়েবসাইটটা যেরকম আছে ঠিক সেরকমই বানাবো। ঠিক আছে, তো আমরা ফ্রন্ট পেজটা পুরোটা আজকে তো বানাতে পারবো না, কিন্তু আমরা কিভাবে সেকশন গুলো বানাচ্ছি, কি কি ইউজ করছি সেটা বুঝে নেওয়া দরকার। ঠিক আছে, তো এটা দেখে একদম এটাকে স্টাডি করে আমাদের যা যা করতে হবে আমরা সেই সেই জিনিসটা করব। ওকে, তো সবার আগে এটাকে স্টাডি করব। যাই হোক, আমি আগে কি করছি, ব্যাকএন্ড থেকে আমরা এগুলোকে ডিলিট করে দেবো একদম। ঠিক আছে, একদম সোজা ধরবো, এখান থেকে ক্রস করে দেবো।
ঠিক আছে, আপডেট করে দেবো, আপডেট করে দিলাম, এখানে এসে রিফ্রেশ করলাম, ছবি নেই। ওকে, ক্লিয়ার। এবার এবার হচ্ছে, তো যাই হোক, এই জিনিসটা দেখানোর আগে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটাকে দেখে নিয়ে আমরা এটাকে করছি, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটা আমরা এই সেকশনটা হেডার হেডার সেকশনে কিছু যাব না, বা ফুটার সেকশনও যাব না, হেডার ফুটারের মাঝখানে যা রয়েছে সেই জিনিসটাকে করব, ঠিক আছে। তো আমাদের যে এই মেন বডি রয়েছে, বডির একদম ফার্স্ট সেকশন, ঠিক আছে, এই ফার্স্ট সেকশনে আমরা কি কি দেখতে পাচ্ছি, অর্থাৎ কি কেন এটাকে নিলাম। ধরুন আপনি এই কাজটা শিখে গেছেন, এবার আপনার কাছে ক্লায়েন্ট আসছে, আপনি কারোর ওয়েবসাইট বানিয়ে দেবেন। ওয়েবসাইটটা বানিয়ে দেওয়ার জন্য কি হয়, অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনাকে একটা আইডিয়া দেয় যে এই ব্যক্তির যে ওয়েবসাইট এরকম টাইপেরই আমাকে ওয়েবসাইট বানিয়ে দিন। ক্লায়েন্টের কাছে আইডিয়া পাওয়া যায়, বা ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে, অনেক ক্লায়েন্ট আছে আমি জানি না, আপনি যেটা ভালো মনে করবেন করে দিন। তো এরকম খুব কম ক্লায়েন্টই পাওয়া যায় যারা ওয়েবসাইট অ্যাকচুয়ালি সিরিয়াসলি বানাতে চায়, কারণ তারা জানে যে তারা ওয়েবসাইটকে যত ভালো রকম ভাবে প্রফেশনাল তৈরি করতে পারবে ডেভেলপারকে দিয়ে, তত ভালো জিনিসটা কি করবে, তার বিজনেসটাকে স্কেল আপ করতে সাহায্য করবে। যাই হোক, তো সেক্ষেত্রে ধরে নিন এরকম একটা ওয়েবসাইট আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়েছে, এবার সেই ওয়েবসাইটটাকে আপনাকে কি করতে হবে, স্টাডি করতে হবে তো, এবং সেটাকে বুঝতে হবে তো সেখানে কি কি দেওয়া রয়েছে, কি কি প্লাগইনস ইউজ করা রয়েছে, বা কি কোন থিম ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো বুঝতে হবে। সেই জিনিসগুলো যদি না বোঝেন আপনারা, তাহলে কি করে সেই ওয়েবসাইটটার কায়দাটাকে বুঝবেন। যাই হোক, আমরা প্রাইমারিলি বুঝে নেবো এই ওয়েবসাইটটার এই যে ফন্ট প্যানেলটা রয়েছে বা ফন্টে যা দেখানো হচ্ছে সেগুলোর মধ্যে কি কি রয়েছে। তো আমরা দুটো শব্দ বললাম, একটা হচ্ছে সেকশন, একটা হচ্ছে কলাম। তো কলাম কি আমরা দেখতে পাচ্ছি, দেখুন পরিষ্কার ভাবে। আমি কি এখানে, আমি তো একে ওকে এখানে বোঝাতে পারবো না, এটার মধ্যে সেরকম কিছু টুলস নেই। যাই হোক, আমি জাস্ট মাউসটাকে হোভার করছি, মাউসটাকে ফলো করুন, হ্যাঁ। কেউ যদি ফোনে দেখেন তো লম্বা করে না দেখে এটাকে হরাইজন্টাল করে নিন, তাহলে বড় দেখাবে একটু, বুঝতে পারবেন, ঠিক আছে। আর কম্পিউটারে যা দেখছেন তো পরিষ্কার বুঝতেই পারবেন। এনিওয়ে, তো এই যে সেকশনটা এইখান থেকে এত অব্দি, ঠিক আছে, এটা হচ্ছে একটা কলাম, যেই কলামের মধ্যে আমরা তিনটে আলাদা টাইপের টেক্সট, একটা বাটন, আর নিচে একটা কি দেখতে পাচ্ছি, রেটিং এর কিছু একটা ফটো লাগানো আছে। কি করে বুঝবো এটা কোনো ফটো, এটাকে যদি আমরা লেফট ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে দেখবেন উঠে আসছে, ঠিক আছে। একটা যদি ফটো থাকে তাহলে ফটোটা এরকম হয়, কিন্তু এই জিনিসটা আপনি ক্রোমে গিয়ে করলে হয়তো পারবেন না, ক্রোম এটাকে এই জিনিসটা আপনাকে করে দেখাবেন না। এই জন্য বলেছি আমি মজিলা ফায়ারফক্স থেকে এটা করতে, ঠিক আছে, ক্লিয়ার। এইটাও একটা ছবি আছে, তো এটা আরেকটা কলাম, তাহলে রাইট সাইডে একটা কলাম, লেফট সাইডে আরেকটা কলাম, এটাও একটা ছবি আছে। কি করে বুঝবো, আমি যদি ড্র্যাগ করি তাহলে দেখুন একটা ছবির মতো উঠে আসছে, ওকে। বা কোনো বাটন যদি থেকে থাকে সেই বাটনকেও যখন ড্র্যাগ করবো এভাবে সরে আসবে। কিন্তু আমি যদি এটাকে ড্র্যাগ করি দেখুন কিছু হচ্ছে না, সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে টেক্সট আছে এইগুলো, ঠিক আছে, ক্লিয়ার এটুকু। তো এটাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। আমি কেন বলছি, ডেভেলপার হিসাবে আপনাদের এই জিনিসগুলো সবকিছু জেনে নেওয়া দরকার, ঠিক আছে। সবকিছু জেনে নেওয়া দরকার, কারণ হচ্ছে কোন দিক থেকে কখন কি ধরনের মানে কাজ আসবে, কি ধরনের চ্যালেঞ্জ আসবে, সেটা সেটাকে হ্যান্ডেল করার জন্য মোটামুটি যতটুকু দরকার একদম ক্লিয়ারিটি অফ থটস থাকা উচিত, ঠিক আছে। এটা আমার ফান্ডা। তো এই যে দুটো কলাম রয়েছে একটা সেকশনের আন্ডারে রয়েছে, ওকে। আপনি চাইলেও এখান থেকে ফ্রন্ট এন্ড থেকে কিছু করতে পারবেন না, ঠিক আছে, সরাতেও পারবেন না। কেন না, আমরা ব্যাক এন্ড থেকে খুব স্ট্রিক্টলি সেই জিনিসগুলোকে আমরা এখানে প্লেস করে দিচ্ছি। তো প্লেস করার প্রসেসটা কি, আমি সবার প্রথমে এখানে প্লাসে ক্লিক করবো। আমরা ওখানে দেখে নিয়েছি দুখানা কলাম রয়েছে, তাহলে এখানে এমন একটা সেকশন ক্রিয়েট করব যেখানে দুখানা কলামই থাকে। আমরা ক্লিক করব এটার উপরে, তাহলে দেখে নিন এই একটা কলাম, এই একটা কলাম সেট হয়ে গেল, তার মানে কন্টেইনার একটা, ওকে। কন্টেইনারের ভেতরে দুটো কলাম সেট হয়েছে। দুটো কলাম দেখতে কিরকম হয়, কলামের লেফট সাইড করে দুটো কলামেরই, বা এটাকে একটা কন্টেইনার বলছি, এই কন্টেইনারটা লেফট সাইডটা দেখুন, লেফট সাইডে এরকম একটা বক্স রয়েছে যেটা একটু গ্রে কালারের, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এবার এবার এখানে গিয়ে কি দেখছি, সরি এটা নয়, এটা, এখানে কি দেখছি, এই লেফট সাইডের কলামের মধ্যে আমরা তিনটে ডিফারেন্ট লেখা দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রথম লেখাটা আছে কি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ওকে। পরে আছে উই ব্রিং ইউ নিউ কাস্টমার্স, এন্ড থার্ড আছে উই বিল্ড এফেক্টিভ স্ট্র্যাটেজিজ টু হেল্প ইউ রিচ কাস্টমার্স এন্ড প্রসপেক্ট অ্যাক্রস দ্য এন্টায়ার ওয়েব। তো এই লেখাগুলো চুজ করেছে হচ্ছে ডেভেলপার নিজ। তো আপনি যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন সেই লেখাটা আপনাকে
মোটামুটি হবে চুজ করতে হবে, সেটা বাংলায় করুন বা ইংলিশে করুন। তো আমাদের অ্যাট্রাকটিভ লেখা কি হবে না হবে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের মার্কেটিং মাইন্ড আমাদের ডিসাইড করায় যে এই লেখাটা ওখানে দেবো। যাই হোক, সেটা নিয়ে বলছি না কি লেখা দেবেন, কোন লেখাটা দেবেন, জাস্ট টেকনিক্যাল ব্যাপারটা দেখাচ্ছি। ঠিক আছে, কোন জায়গায় কি লেখা দিতে হয় তার সেটা বোঝার জন্য ইউআই ইউএক্স ডিজাইন যেটা বলে সেই ডিজাইনের পার্টের মধ্যে পড়ে কোথায় কি লেখা দেবো না দেবো, এবং সেগুলোর জন্য আমাদের জানতে হয় কি আমাদের কাস্টমার সাইকোলজি জানতে হয়। যাই হোক, সেটা পরের ব্যাপার। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে এই 3 ধরনের জিনিস কি করে পুট করব সেটা দেখাচ্ছি। ঠিক আছে, সবার প্রথমে এই সেকশনের মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কি দেখলাম না বাঁদিকে এই প্যানেলটা খুলে যাবে, অর্থাৎ সেই উইজেটের প্যানেলগুলো খুলে যাবে। ওকে, তো এগুলো কেন খুলে যাচ্ছে, এখান থেকে যে জিনিসটাই আমরা চাইবো সেটা এখানে এনে বসাতে পারবো, যে জিনিসটাই চাইবো। তো এটা কি আছে, এটা আছে হচ্ছে একটা হেডিং, এটাও আছে একটা হেডিং। আমাকে বুঝতে হবে যে কোনটা একটা হেডিং আছে, যে লেখাগুলো সাইজ একটু বড়, যে লেখাগুলো একটু বোল্ড আছে সেগুলো হচ্ছে হেডিং। অবশ্যই আমরা জানি আমাদের খাতা বা বইয়ের মধ্যে যে প্রথম পেজ বা পেজের উপরে পোর্শন থাকে সেটা হচ্ছে হেডিং। তো হেডিং, তো আমরা এখানে একটা হেডিং পুট করবো। সরি, আমি ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে চলে গেছিলাম। তো এখানে এনে কি দেখতে পাচ্ছি, দেখুন বেসিক্স কিছু উইজেট রয়েছে। হেডিং আছে, ইমেজ আছে, টেক্সট এডিটর আছে, ভিডিও আছে, বাটন আছে, ডিভাইডার, স্পেস স্পেসার, দেন গুগল ম্যাপস, আইকন, এগুলো হচ্ছে বেসিক কিছু উইজেট যেগুলো এলিমেন্টারের মধ্যে থাকে। এলিমেন্টার প্রো না হলেও এগুলো থাকে, ঠিক আছে। বাট এলিমেন্টার প্রো ভার্সন যেগুলো আছে তার মধ্যে আরো অ্যাডভান্স লেভেলে আরো অনেক উইজেটস রয়েছে যেগুলো আমরা ইউজ করে থাকি ইন জেনারেল আমাদের ওয়েবসাইট বিল্ড করার জন্য। এগুলোর মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা আমরা ইউজ করার চেষ্টা করবো। তো সবার প্রথমে আমাদের দরকার এই ওয়েবসাইটটার অনুযায়ী আমাদের এখানে দরকার কি হেডিং। ওকে, আমি হেডিং কে ধরবো, একদম মাউসটাকে প্রেস করে রাখবো, প্রেস করে রেখে একদম আমরা নিয়ে চলে আসবো এখানে। যখনই আমরা দেখুন মাঝখানে নিয়ে চলে এসেছি একটা পিঙ্ক কালারের লাইন এখানে প্রমিনেন্ট হয়ে গেছে, তার মানে এখানে যদি এনে আমরা মাউসটাকে ছেড়ে দিই হেডিং এখানে ঢুকে গেল। বাই ডিফল্ট দেখুন একটা হেডিং চলে আসে, অ্যাড ইউর হেডিং টেক্সট হিয়ার। ওকে, এই জায়গাটাতে আমাকে কি করতে হবে, এই জায়গাতে আমি যে লেখাটা দিতে চাই সেই লেখাটা এখানে পুট করব। তো আমরা কোন লেখা দিতে চাই, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি এই লেখাটাকে কপি করে নিচ্ছি। তো এটা কপি করার প্রসেস তো নিশ্চয়ই জানেন, যে কোনো ওয়েবসাইটে আমরা যে কোনো টেক্সটে চাইলে কপি করে নিতে পারি, যদি কিনা সেই ওয়েবসাইটের এন্ড থেকে ব্যাক এন্ড থেকে সেই পারমিশনটা অফ না করা হয়। ঠিক আছে, তো আমরা কপি করে নিলাম। তো এই কি করলাম, ওকে, কপি করেছি। কপি করে কি করলাম আমরা এই লেফট সাইডে, আমরা এখান থেকে কিছু চেঞ্জ করব না, আমরা এখানে যা লেখা অর্থাৎ মিডিলে যা লেখা রয়েছে সেই লেখাগুলোকে চেঞ্জ করার জন্য আমরা লেফট সাইডে যে সমস্ত ওয়ার্ড গুলো রয়েছে বা যে টাইটেলের যে সমস্ত সেকশনটা রয়েছে সেখানে আমরা কি করব, সেখানে লিখবো। অর্থাৎ এখানে আমরা কি করবো, কপি করেছি ওখান থেকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলেই আমাদের কি হয়ে গেল, এই লেখাটা এখানে চলে আসলো, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এবার কথাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে ঠিক যেরকম লেখা আছে এখানে সেরকম নেই। অর্থাৎ আমরা কন্টেন্ট পুট করেছি কিন্তু কন্টেন্টের স্টাইল কে পুট করিনি এখন। ঠিক আছে, যাই হোক, এইভাবে আগে আমরা এই যে সেকশনটা রয়েছে এই পুরো এই কলামটা বা এই কলামটার মধ্যে যা যা রয়েছে সেই কন্টেন্ট গুলো আগে পুট করে নিই একদম চটপট করে। ঠিক আছে, ঠিক যেভাবে এখানে আমরা এটা দিয়েছি ঠিক একই রকম ভাবে আমাদের কি দিতে হবে, একই রকম ভাবে আমাদের দিতে হবে এখানে আরেকটা হেডিং, কারণ তার নিচে আরেকটা লেখা রয়েছে। ওকে, তো আরেকটা হেডিং দিতে গেলে একই রকম ভাবে কি করবো, এই হেডিংটাকে ধরবো, ধরে নিয়ে এসে আমরা কি করব, এই সাইড বার আসছে কিন্তু দেখুন সাইড বারে যখন এখানে সাইড থেকে যখন এই পিঙ্ক কালারটা আসছে ছাড়বেন না, একদম এনে এই যে লেখাটা রয়েছে এটার গায়ে যখন ধরবেন তখন দেখবেন নিচে এখানে পিঙ্ক কালারটা চলেছে, তারপরে ছাড়বেন, তাহলে কি হলো জিনিসটা নিচে আসবে। আর যদি সাইড বারে গিয়ে ছাড়ি তাহলে জিনিসটা সাইডে হয়ে যাবে। ঠিক আছে, দুটো লেখা পাশাপাশি দাঁড়িয়ে যাবে। ওকে, তো এখানে কি করব, এখানে এসে আমরা এই লেখাটাকে কপি করে নেব আবার। কপি করে নিলাম। ট্যাব কেন চেঞ্জ করেছি, কপি করে নিয়ে আমরা এখানে সিলেক্ট করে নিয়ে এটাকে এখানে পুট করে দিলাম। ঠিক আছে, উই ব্রিং ইউ আ নিউ কাস্টমার, সরি, হ্যাঁ, উই ব্রিং ইউ নিউ কাস্টমার। ওকে, ওকে, করে দিয়েছি। করে দেওয়ার পরে আমরা কি করব, তারপরের অংশটুকু দেখে নেবো। পরের অংশটুকু কি আছে, ওই বিল্ড ইফেক্টিভ স্ট্র্যাটেজিস, এখানে কি রয়েছে একটা র্যান্ডম একটা বড় সেন্টেন্স লেখা রয়েছে। এটা কিন্তু হেডিং না, এটা হচ্ছে মেইন টেক্সট বা কনটেক্সট। ঠিক আছে, তো এটাকে কপি করব, আচ্ছা কপি করব না, কপি করার আগে কি করতে হবে, তো দুটো হেডিং আমরা এখানে প্লেস করে দিয়েছি। ওকে, এবার কি হচ্ছে না দেখতে পাচ্ছি যে হেডিং প্লেস করার পরে আমাকে নিচে তো আরো অনেক কিছু বসাতে হবে, কিন্তু সেই লেখাটা কোথায় গেছে, বাদিক থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি না, ভ্যানিশ হয়ে গেছে। তো সেই লেখাগুলো যে আনবো, সেই যে উইজেট গুলো, সেই উইজেট গুলো কোথায় পাবো, উইজেটটা পাবো হচ্ছে একদম রাইট সাইডে, এই যে দেখুন নখানা এখানে ডট রয়েছে, এখানে ক্লিক করবো উইজেটটা চলে আসবে।
ক্লিয়ার? আবার তাহলে এখানে আমাদের নর্মাল লেখা দিতে হবে, এখন হেডিং দিলে হবে না। এবার এতটুকুর মধ্যে নর্মাল লেখা হয় কোনটা দিয়ে? এই যে টেক্সট এডিটর বলে একটা উইজেট দেখতে পাচ্ছেন, টেক্সট এডিটর, এটাকে ধরবো, নিয়ে এসে একদম একই রকম ভাবে এই জায়গাটায় রাখবো, এটার ওপরে দেখুন চলে আসবে টেক্সট এডিটর। তাহলে এখানকার লেখাটা কি দেখতে পাচ্ছি, একটু ছোট সাইজ হয়ে গেল, তাই না? তো এই জায়গাটায় আমরা এবার কি করব, এখান থেকে এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি। কি বাজে ভাবে মাউসটা ভালো কাজ করছে না। তো আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে এই জায়গাটায় পেস্ট করে দেবো, এটার অপোজিট হয়ে গেল একদম, ঠিক আছে? করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এটাকে আপডেট করে দেবো। আপডেট কেন করছি? কাজ করতে করতে আপডেট করতে থাকতে হবে। অনেক সময় হতে পারে আপনার ইন্টারনেট ভালো কাজ করছে না, ঠিক আছে? অনেক সময় হতে গেল যে আপনার মেশিনটাতে কিছু গন্ডগোল হয়ে গেল, হট করে বন্ধ হয়ে গেল, যেমনি গত সেদিনকেই হয়ে গেছিল, হট করে বন্ধ হয়ে গেছিল ইলেকট্রিক বা পাওয়ার সাপ্লাইয়ের জন্য, ঠিক আছে? তো সেই কারণে আমরা আপডেট করতে হবে। যখনই আপডেট করে দিয়েছি না, এবার ফ্রন্ট এন্ডে চলে আসি, আমরা এখানে ক্লিক করে দেবো। দেখুন যে লেখাটা দিয়েছিলাম সেই লেখাটা এসেছে। কেউ লিখছেন কিছু? হ্যাঁ যাবে, কে যাবে? হেডিং এ বেঙ্গলি লেখা যাবে, একদম এক্স্যাক্টলি বেঙ্গলি লেখা যাবে, সব লেখা যাবে, সব লেখা যাবে। ওকে, আমি বেঙ্গলি লিখে দেখাবো। আচ্ছা আপনাদের গ্রুপেই চলে যাই, কিছু তো বেঙ্গলি লিখে রেখেছিলাম। আহ কি লিখে রেখেছিলাম? আচ্ছা, কপি করা যাচ্ছে, কপি করা যাচ্ছে না। হ্যাঁ, যাই হোক, আপনি যদি আপনার কম্পিউটার থেকে করতে চান, হুম, যে বেঙ্গলিতে লেখার জন্য, ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা বেঙ্গলি সফটওয়্যার নামিয়ে নিতে হবে, অব্রো, ঠিক আছে? যাই হোক, আমি এটার বদলে যদি এটাকে বেঙ্গলিটাকে কপি করেছিলাম, এখানে পেস্ট করে দিলাম, দেখুন চলে এসছে, লেখাটা চলে এসছে তো, যা চাইছে সেই অনুযায়ী। যাই হোক, যেটা লিখেছিলাম, ঠিক আছে, আমি চটপট এটাকে চেঞ্জ করে দিই। তো আমি এটাকে আবার কপি করে নেব, ঠিক আছে, নিয়ে আমার এটাকে চুজ করে দিলাম, এটাকে পুট করে দিলাম, আপডেট করে দিলাম। ওকে, দেখুন যেরকম ছিল সেরকম চলে এসছে, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে এই ফটোগুলো আমরা করতে হবে। আচ্ছা এখানে একটা বাটন রয়েছে, ওকে, বাটনটাকে প্লেস করে নিই, ঠিক আছে? তো এই উইজেটে এসে কি করব আবার, এবার এই সেকশনের নিচে আমাকে কি নিতে হবে, এই সেকশনের নিচে নিতে হবে হচ্ছে আমাকে একটা বাটন। আমি আবার এখানে ক্লিক করব এই ট্রিপল ডটের মধ্যে, ট্রিপল নয়, এখানে 9খানা ডট রয়েছে। এখানে এসে আমাকে কি করতে হবে, বাটন বলে কোনো একটা উইজেট আছে, সেটাকে নিয়ে আমাদের ড্র্যাগ করে, দেখুন একদম থার্ড নাম্বারের লেখা আছে বাটন, আমি এখানে এসে প্লেস করে দেবো। দেখুন এখানে একটা বাটন চলে আসলো, ঠিক আছে? এবার এই বাটনটাকে আমাদের স্টাইলিং এর দিক থেকে, স্টাইলিং আমরা কিছু করিনি, কালার স্টাইল কিছু করিনি, আমরা বেসিক কন্টেন্টটা বসাচ্ছি শুধু। ওকে, বাটনটা বসিয়ে দিয়েছি। বাটনটা বসানোর পরে আমাদের আবার কি বসাতে হবে, আমাদের বসাতে হবে হচ্ছে এই ইমেজটা, তাই তো? এবার এই ইমেজ কোথা থেকে পাবো আমি? একমাত্র এখান থেকেই ডাউনলোড করা যায় ইমেজগুলো, এটার উপর রাইট ক্লিক করলেই দেখবেন, ঠিক আছে, সেভ ইমেজ, সেভ, সেভ ইমেজ অ্যাজ, এটা ক্রোমে করা যায় না, ঠিক আছে? আমি তো করতে পারিনি, যাই হোক করা যায় কিনা একদম বলতে পারছি না, আপনারা দেখে নেবেন একবার। তবে আমার চয়েস এখানে, ঠিক আছে, সেভ ইমেজ। তো আমি সেভ করে নিচ্ছি ডাউনলোডস এর মধ্যে, ঠিক আছে, ডাউনলোডস এ ক্লিক করে নিলাম, ঠিক আছে? এটাও একটা ইমেজ আছে, এটাকেও সেভ করে নিচ্ছি একবারই, ঠিক আছে, সেভ ইমেজ। ওকে, ইমেজ সেভ করে নিয়েছি। ওকে, এবার কি করব আমরা আমাদের ব্যাকএন্ডে এসে ঠিক একই রকম ভাবে আমরা যেভাবে এইগুলোকে প্লেস করেছি, একটা আমাদের এখানে কি করতে হবে, ইমেজ নিতে হবে, ঠিক আছে? ইমেজ যে উইজারটা আছে এটাকে ড্র্যাগ করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? অনেক বড় সাইজ আসছে, সাইজ আমরা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? ড্র্যাগ করে নিয়ে এসেছি, দেখুন ইমেজ যখনই ড্র্যাগ করলাম তখনই ইমেজের যে লেআউটের অপশনটা, ঠিক আছে, সেই জায়গাটা খুলে গেল, ইমেজ কন্টেন্ট খুলে গেল। আমরা এখানে চুজ করব, চুজ করলেই আমরা মিডিয়া লাইব্রেরিতে চলে এসেছি। মিডিয়া লাইব্রেরিতে আমাদের যে ছবিটা দেবো সেই ছবিটা নেই, আমাদের কি করতে হবে, আপলোড করতে হবে। আমরা আপলোড বাটনে ক্লিক করব, আপলোড বাটনে ক্লিক করলাম, করলে এখানে সিলেক্ট ফাইল অপশন চলে আসছে, ড্রপ ফাইলস টু আপলোড। তো এখানে কি করতে পারেন, আপনার ড্রপও করে ফেলতে পারেন, অর্থাৎ মিনিমাইজ করে টেনে এনে ড্রপ করেন, অনেকে এরকম হ্যাবিট আছে, আমার হ্যাবিটটা একটু অন্যরকম, আমি এখন ক্লিক করেই কাজ করি। তো এখানে যখন ক্লিক করলাম আমরা চলে আসবে, ডেস্কটপ দেখাচ্ছে, আমরা ডাউনলোডসে চলে আসি। ডাউনলোডসে এসে কি দেখছি না, এই ছবিটা এখানে রয়েছে, মার্কেটিং ব্যাচ, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ওপেন করলাম, লেখাটা এখানে চলে এসছে। চলে আসার পরে কি হচ্ছে, ডান দিক থেকে দেখুন একদম নিচে রাইট সাইডের নিচে সিলেক্ট অপশন রয়েছে, সিলেক্টে ক্লিক করলাম, চলে এসছে আমাদের
এই লেখাটা, ঠিক আছে। এবার দেখুন এই লেখাটা একটু বড় আছে, আমি সাইজটা একটু ছোট করে দিই, কারণ কি এখানে সাইজ ছোট ছিল। যাই হোক আমি সাইজ এখনো ছোট, আচ্ছা করেই দিই। যাই হোক এখানে দেখুন সাইজটা ছোট আছে, তাই না? তো আমি সাইজটা যদি চেঞ্জ করতে চাই, এখানে আমাদের এই যে এই বাটনে ক্লিক করব। আচ্ছা, লার্জ সাইজ আছে, আমি এটাকে দেখে মিডিয়াম করে দিই। ওকে, মিডিয়াম করেছি, মোটামুটি সাইজে চলে এসেছে। এবার কোন সাইডে অ্যালাইন করব, দেখুন অ্যালাইনমেন্ট একটা, এটা কি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি যে এই যে ছবিটা সেটা মাঝখানে আছে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি এই ছবিটা লেফট সাইডে আছে, অর্থাৎ আমাকে লেফট অ্যালাইন করতে হবে। দেখুন এখানে অ্যালাইনমেন্ট বলে একটা অপশন রয়েছে, অ্যালাইনমেন্টের পাশেই দেখুন রয়েছে, অর্থাৎ আমরা এমএস ওয়ার্ডে যেরকম দেখতে পাই একদম ইজি। ঠিক আছে, লেফট অ্যালাইন করে দিয়ে আমি এটাকে আপডেট করে দিলাম। ওকে, আপডেট করে দিয়েছি। এবার এবার আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে আবার এটাকে আপডেট করছি। দেখুন যেরকম করেছি সেরকম হয়ে গেছে। এবার এর স্টাইলিং গুলো করবো, তার আগে ছবিটা বসিয়ে নিই রাইট সাইডে। ঠিক আছে, তো এই সেকশনে যা যা বসানোর ছিল সেগুলো দেখে দেখে বসিয়ে দিলাম, স্টাইলিং করিনি, কালার চেঞ্জ করিনি। ঠিক আছে, এবার এই সেকশনে যেটা বসানো সেটা বসাবো। কি বসাবো, এখানে কি দেখেছিলাম, এখানে ইমেজ আছে তাই না? এই ইমেজটাকে আমরা বসাবো। তো ইমেজটাকে বসানোর জন্য আমাদের আবার ইমেজ উইজেটটাকে এখানে নিতে হবে, নিয়ে নিলাম। ওকে, আমাদের এই পোর্শনটা খুলে গেল, ওপেন হয়ে গেছে ইমেজের যে ব্যাকএন্ডটা। ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের আবার এই ইমেজটা আপলোড করতে হবে, আপলোডে যাব, সিলেক্ট ফাইলস করব, সিলেক্ট ফাইলস করে ইমেজটাকে আমরা এখানে পেস্ট করব। ওকে, হয়ে গেল। তো সিলেক্ট বাটনে ক্লিক করব, সিলেক্ট বাটনে ক্লিক করে দিয়েছি, ইমেজ জায়গা মতো বসে গেছে, আপডেট হয়ে যাচ্ছে। এবার আপডেট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ফ্রন্ট এন্ড দেখে নিই, ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা এটাকে করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন এটার সাথে, এটার মধ্যে যা যা জিনিস ছিল, যা যা মোটামুটি আইটেম ছিল, সব আইটেম আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমাদের হবে স্টাইলিং এ, তাই তো? ধরে নিন এখানে যদি ইমেজ না দিই, আমরা এখানে গিয়ে কি দেখতে পাচ্ছি, দেখুন ইমেজের নিচে ভিডিও বলে একটা অপশন আছে। তো ভিডিওটা আপলোড করতে পারবেন, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট আপলোড করলে কি হবে, আপনার ওয়েবসাইটের কি হচ্ছে, সাইজটা বড় হয়ে যাচ্ছে। আপনার তো আপনার সার্ভারটাতে কতটা জায়গা দেওয়া আছে, কম জায়গা দেওয়া আছে। টোটাল আমরা কি পেয়েছিলাম, আমরা যদি হোস্টিং জেট থেকে প্ল্যান নিই তাহলে 100 জিবি এসএসডি পাচ্ছি মাত্র। ঠিক আছে, এবার যদি আপনি যে একটা বড় ভিডিও ওখানে বসান, একটা ভিডিওর কত বড় বড় সাইজ হয় তাই না? তো সেই সাইজটা কি করবে, আপনার ওয়েবসাইটটাকে আরো ওভারলোডেড করে দেবে, হেভি করে দেবে। তো সেক্ষেত্রে ওই ভিডিওটা কি হবে, ওই ভিডিওটা যদি আপনি চান যে খুব তাড়াতাড়ি লোড হয়ে আসুক, অর্থাৎ কেউ যদি আপনার ওয়েবসাইটে গিয়ে এন্টার করে, ঢুকলে পরে ওই ভিডিওটা খুব দেরিতে আসবে। হুম, তো তাই জন্য ভিডিওটা ডাইরেক্ট দেবো না, আমরা কি করব, আমরা ভিমিও বা ইউটিউবে ভিডিওটাকে আগে এক চ্যানেল করে আপলোড করে নেব, এবং সেই চ্যানেল থেকে লিঙ্কটা নিয়ে আমরা লিঙ্কটা এমবেড করব। ঠিক আছে, ভিডিও সেকশন এখানে ফেলবো এবং লিঙ্কটা এমবেড করব। তাহলে পরে ভিডিওটা কি হবে, আমাদের ইউটিউবে বা আমাদের ভিমিওর যে ক্লাউড হোস্টিং আছে সেই হোস্টিং এর মধ্যে ওটা ওয়ার্ক করবে, আর সেইটা এখানে প্লে হবে অনলি। তো আপনার ওয়েবসাইটের উপর লোডটা করবে না। ঠিক আছে, এবার যে বাটনটা, একজনই বললেন যে বাটনের মধ্যে ক্লিক হিয়ার লেখা আছে, কিন্তু এখানে তো লেখা আছে গেট কোড। ওকে, কোনো ব্যাপার না, আমরা এই বাটনটার মধ্যে লেখাটাকে চেঞ্জ করব। কিভাবে কিভাবে করব, দেখুন এখানে যখন ক্লিক করছি এখানে কি আসছে, এখানে একটা এডিট বাটন আসছে, বা পুরো জিনিসটার মধ্যে এখানে ক্লিক করলেও এডিট বাটনটাতেই ক্লিক হবে, বা এখানে গিয়ে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে গিয়ে যখন ক্লিক করলেন তখন কি দেখতে পাচ্ছেন যে এই পাশে বাটনের ভেতরে কি কি কন্টেন্ট রয়েছে সেটা লেখা রয়েছে। ঠিক দেখুন, এটা টাইপে কি লেখা আছে, টাইপের ডিফল্ট করা রয়েছে, অ্যান্ড টেক্সট, অর্থাৎ বাটনের ভিতরে যে টেক্সটটা রয়েছে সেটা লেখা আছে ক্লিক হিয়ার। অর্থাৎ এখানে ক্লিক হিয়ার লেখাটা রয়েছে বলে এটা ক্লিক হিয়ার লেখা রয়েছে। এটা বাই ডিফল্ট যখন বাটনটা আপনি এখানে প্লেস করছেন চলে আসে। এই লেখাটাকে আপনি চেঞ্জ করে দেবেন। ওখানে কি লেখা আছে একবার দেখেন, ওটা কি আছে, গেট কোড, গেট আ কোড। ওকে, তো এখানে আমরা লিখে দেবো গেট, গেট আ, সরি স্মল লেটার হবে, কোড, ইউ ইউ ও টি ই, গেট আ কোড লিখে আমি আপডেট করে দিলাম। হয়ে গেল, গেট আ কোড হয়ে গেছে, ক্লিয়ার। তো বিষয়টা হচ্ছে যে ওয়েবসাইটে কালারটা কি করেছিল, তো আমরা কন্টেন্ট বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে কালারটা স্টাইলিং এর মধ্যে পড়ে। অর্থাৎ আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে তিনটে শব্দ শুনে রয়েছি সবসময়, এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট, তাই তো? এই তিনটের উপরে কাজ হয়, অনেকে জানেন অনেকে জানেন না। তো সিএসএস এর কাজ হচ্ছে স্টাইলিংটা দেখা। তো আমরা সিএসএস পার্টের মধ্যে ঢুকিনি, অর্থাৎ আমরা সিএসএস এর কাজ এখানে কিছু করব না। আমরা নিজে থেকে এখানে ওপর থেকে ফ্রন্ট এন্ড দেখে স্টাইলিং করব। সিএসএস এর কাজ যেটা হবে বা যে কোডিং গুলো হবে সেগুলো ব্যাক এন্ডে ওয়ার্ডপ্রেস নিজে করে নেবে, সেই কোডিং আমরা দেখতেও পাবো না। ঠিক আছে, যাই হোক ওয়েবসাইটের কালারটা তাহলে আমরা এখন দেখছি। ঠিক আছে, আমাদের সমস্ত কিছু বসানো হয়ে গেছে। তো এইটার অনুযায়ী আমাদের প্রথমে কি করতে হবে, এই কালারটা, এটা কি আছে, এটা একটা গ্রে কালার আছে বোধহয়, তাই না?
ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, এবার আমি যদি চাই যে এখানে টেক্সট গুলো এক্স্যাক্টলি যেই কালার রয়েছে সেই কালারটাই আমি ওখানে পুট করব, তাহলে আমাকে কি করতে হবে? সবার প্রথমে বলি, একদম আহ, যেই ওয়েবসাইটের থেকে আমি কালারটা নিচ্ছি, একদম ধরুন আমি এই কালারটা চুজ করব। এই কালারটা চুজ করার জন্য হচ্ছে আমি বলেছি ইট ইজ ওয়ান অফ দ্য রিজনস যে আমরা মজিলা ফায়ারফক্স ইউজ করবো, যেটা ক্রোম থেকে পারা যায় না। আমরা কি করবো, এখান থেকে যদি রাইট ক্লিক করি, দেখুন ইন্সপেক্ট বলে একটা বাটন রয়েছে না, ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করলে দেখেছেন নিচে কি আসছে, এগুলো কোডিং আসছে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিন্তু এই যে বললাম যে ব্যাক এন্ডে কোডিং গুলো কিরকম করে ওয়ার্ডপ্রেস করে নিচ্ছে সেটা ওয়ার্ডপ্রেস এর কাজ। আমরা ফ্রন্টে শুধু ছবিটা কোথায় কি হবে সেটা বসিয়ে দিচ্ছি, তাই না? তো আমাদের কি করতে হবে, এখান থেকে কালার পিক করতে হবে, অর্থাৎ এক্স্যাক্টলি যে কালারটা আমরা ইউজ করব সেই কালারটাকে পিক করব। তো এই যে এই নিচের পোর্শনটা ওপেন হয়ে গেছে, এখানে দেখুন একদম মিডিলে ঠিক এরকম একটা গ্র্যাব আ কালার ফ্রম দা পেজ লেখা রয়েছে। অর্থাৎ এই বাটনটাতে যখন ক্লিক করব আমরা একটা কি পাবো না, এরকম একটা ম্যাগনিফাইং গ্লাস টাইপের কিছু পেয়ে যাবো। সেটাকে আমরা যেই জিনিসটার উপরে দাঁড় করাবো সেই জিনিসটাকে বড় করে দেবে আমাদের সামনে। ওকে, তো আমরা কি চাইছি, আমরা ডিজিটাল এজেন্সি এইটার যে রয়েছে এই কালারটাকে ধরতে চাইছি, তাই তো? মাউসটা ঠিক করে প্লেস হচ্ছে না। ওকে, আমরা এর উপরে হাতটা ধরে নিয়েছি, তো এখানে ক্লিক করে দেবো। কালার কোড কপি হয়ে গেছে, ঠিক আছে? কালারের যেটা কালারের একটা কোড হয় সেই কোডিং গুলো এখানে শো করছে নিচে, ঠিক আছে? এই কালার কোডটা কপি হয়ে গেছে। তো আমি এবার আমার এডিটরে চলে যাব। এবার এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এই কথাটাকে ক্লিক করে নেবো, এখানে এডিট হেডিং এ একদম চলে আসলো টাইটেলে, ঠিক আছে? এই চলে আসার পরে এবার স্টাইলিং এ আসতে হবে আমাদের কালার চেঞ্জ করা, অর্থাৎ কালার মানে লেখাটার সাইজ কি হবে, বা ছবিটার সাইজ কি হবে, বা লেখাটার কালারটা কি হবে, লেখাটা দেখতে কতটা ভালো করবেন, কি ডিজাইনের হবে, কি ফন্ট হবে, সেগুলোর জন্য আমাদের আসতে হবে টেক্সটের স্টাইলিং এ। স্টাইলে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন টেক্সট কালার বলে একটা অপশন রয়েছে এখানে। তার মানে টেক্সট কালারের পাশে এই কালারটা দেখতে পাচ্ছি। এই কালারে যখন আমরা মাউসটা হোভার করছি, দেখুন একটা কোড চলে আসছে, অর্থাৎ কালার কোড, অর্থাৎ যে কালারটা অলরেডি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা যে কালারটা ইউজ করে লেখা রয়েছে সেই কালারটাই ওখানে, সেই কালার কোডটাই ওখানে শো করছে, কিন্তু আমাদের এখানে এখানে কালার কোডটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন নিচে দেখুন অলরেডি সিলেক্টেড আছে। যে কোনো কালার কোডের আগে একটা হ্যাশট্যাগ থাকে, হ্যাঁ খেয়াল রাখবেন। তো একটা ওয়েবসাইট, একটা সুন্দর ওয়েবসাইট গড়ে তোলার জন্য মোটামুটি সেই ওয়েবসাইটের একটা থিমেটিক কালার থাকে, মোটামুটি 2 রকম বা 3 রকম কালার প্রত্যেকে ইউজ করে। সেটা কি করে, তার সেই ওয়েবসাইটটার ব্র্যান্ডটাকে বিল্ড করতে সাহায্য করে, যে লোকে কালার দেখেই বুঝে যায় ও এটা এই ওয়েবসাইট, ঠিক আছে? বা কালারটা দেখেই বুঝে যায়। আমরা তো অনেক ক্ষেত্রেই ধরুন খুব সহজেই আজকাল ওষুধের দোকান দেখতে পাওয়া যায় মেড প্লাস। মেড প্লাস মানেই হচ্ছে যখনই আমরা মেড প্লাস নামটা নিই আমাদের চোখে মেড প্লাসের যে লাল কালারটা চোখে ভাসে, ভাসে না? হ্যাঁ কি না? ভাসে তো। তো দিস ইজ কল ব্র্যান্ডিং। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইট যখন বিল্ড করছেন না, ঠিক একই রকম ভাবে আপনার কালারটাকেও চুজ করতে হবে সেরকম ভাবে। যাই হোক, এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা চুজ করবো, এটা অলরেডি সিলেক্টেড আছে। তো আমরা যে কালারটা ওখান থেকে পিক করেছিলাম কপি হয়ে গেছে অলরেডি, আমরা জাস্ট কন্ট্রোল ভি করে এটাকে পেস্ট করে দেবো কালারটাকে, ঠিক আছে? দেখুন কালার দিচ্ছি, একদম রিয়েল টাইমে কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ওকে, এবার কালার চেঞ্জ হয়ে গেল, আমরা বাইরে ক্লিক করলাম। ওকে, এবার এটা সাইজ টাইপোগ্রাফি বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ একটা লেখাটার সাইজ কি হবে না হবে সেগুলো আমরা যদি এডিট করতে চাই, টাইপোগ্রাফি যে অপশনটা দেখতে পাচ্ছি ঠিক কালারের নিচেই, সেটার যে পেন বাটনটা রয়েছে পেনটার উপরে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, একটা ড্রপ ডাউন নেমে আসলো। অর্থাৎ এখানে আমরা সেট করতে পারবো যে এই যে লেখাটা রয়েছে এই লেখাটার ফন্ট কি দেবো, ঠিক আছে? তো এখানে যদি দেখি এখানে এটার ফন্টটা কি রয়েছে মোটামুটি আন্দাজ করতে হবে, ঠিক আছে? ফন্ট চুজ করার মতো কোনো মানে নিজের এক্সপিরিয়েন্স ছাড়া ফন্ট সেভাবে চুজ করা যায় না। যাই হোক, এবার কথাটা হচ্ছে যে আপনার যদি ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় কোনো একটা ওয়েবসাইটের মতো করে বানাতে দেয়, আপনি তো এক্স্যাক্টলি সেই ওয়েবসাইটটার একটা কপি বানাবেন না, তাই না? তো আপনাকে নিজের আইডিয়াও দিতে হবে। তো সেক্ষেত্রে যদি কিছু ডিফারেন্ট হয় খানিকটা, তো তাতে কোনো অসুবিধা নেই, এবং আপনাকে না যে ডিফারেন্ট করেই বানাতে হবে, জাস্ট স্টাইলটা ধরে নিয়ে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। যাই হোক, তো এখানে আমি র্যান্ডম একখানা ফন্ট চুজ করে নিচ্ছি। ফন্টটা কি আছে, ফন্টটা হচ্ছে রোবোটো বলে একটা ফন্ট রয়েছে। আমি রোবোটোকে চেঞ্জ করে আমি যদি ইসের জন্য বলি ল্যাটো, LATO, আমি এটা অনেক ক্ষেত্রে ইউজ করি, দেখুন গুগলের ফন্ট এটা, ঠিক আছে? ল্যাটো বলে অপশন আছে, আমি এটাকে চুজ করে নিলাম, ঠিক আছে? এটা দেখুন অনেকটা কাছাকাছি এটার মতোই হয়েছে, একদম এটা ল্যাটোই আছে আই থিঙ্ক লেটো আছে, ঠিক আছে? হয়ে গেল। এবার এটার লেখাটার সাইজটা, ঠিক আছে?
লেখাটা দেখুন একটু বড় আছে, তো আমরা কি করতে হবে, সাইজটাকে কন্ট্রোল করতে হবে। এখান থেকে দেখুন সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন, এই যে দেখুন একটা গোল বাটন রয়েছে, এটাকে যত সরাবেন সাইজ তত বাড়বে কমবে। যাই হোক, এটাও করতে পারি, বা এখানে দেখুন একটা মিটার রয়েছে, এখানে ক্লিক করবেন, সাইজ বাড়বে কমবে। আমি ক্লিক করতে রইলাম। তো এখানে কি সাইজ আছে মোটামুটি দেখে নিই, এটা রয়েছে এখান থেকে শুরু করে এতটা, একটা মাপ বুঝে নেবেন। ঠিক আছে, তো এটাও মোটামুটি ওরকমই এসছে, 19 হয়ে গেছে। ঠিক আছে, বাট আমার লেখাটা কি আছে, আমার লেখাটা একটু বোধহয় বোল্ড আছে, কিন্তু এটা একটু হালকা আছে। ঠিক আছে, তো এই বোল্ডনেসটাকে কমানো যাবে কিভাবে দেখুন, ঠিক এর নিচে সাইজের নিচেই কি আছে, ওয়েট, ওয়েটে কি আছে, 600 সেমি বোল্ড। ওকে, এটাকে ক্লিক করবো, ড্রপ ডাউন বেরিয়ে আসবে, দেখুন এখানে কি আছে, আরো কম করা যায়, বোল্ডনেস কমানো যায়। আমি 500 চুজ করলাম। ঠিক আছে, 500 চুজ করে আমি এখানে আপডেট করে দেবো। ওকে, আপডেট করে দিয়েছি, এবার ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা এটাকে দেখে নেবো। দেখুন চলে এসছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ক্লিয়ার না একদম? ওকে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা এখন করে নেব হচ্ছে পরের এই পার্টটাকে করতে গেলে কি করতে হবে, পরের এই পার্টটাকে করতে গেলে ঠিক একই রকম স্টাইলিং এ আসবো। আমি একটু এবার ফার্স্ট হওয়ার চেষ্টা করছি, না হলে পরে শেষ করতে পারবো না। যাই হোক, 9টা 20 আমাদের টার্গেট, সেটা শেষ করার তাড়াতাড়ি। যাই হোক, তো এখানে এসে আমরা কি করবো, এটা সেম কালারে আছে আই থিঙ্ক, এই কালারটা সেম আছে। ওকে, তো আমরা এখানে কপি করা ছিল, এখনো পেস্ট করে দেবো। ঠিক আছে, একদম একই রকম ভাবে এখানে পেস্ট হয়ে গেছে কালারটা। ঠিক আছে, টাইপোগ্রাফিতে যাব, সাইজটাকে বাড়িয়ে নেবো, কারণ ওখানে সাইজটা অনেক বড় আছে। দেখুন সাইজটা এখানে অনেক বড় আছে, তো এখানেও মোটামুটি আমরা সেরকম সাইজ, এটা 53 55 করে দিই। ঠিক আছে, আচ্ছা এটাকে রোবোটো আছে, রোবোটোটাকে আমরা চেঞ্জ করে, আমার কাছে একটা ফন্টের নাম লেখা ছিল, আমি আসলে লিখে রেখেছিলাম কোথায় আমার মনে পড়ছে না। 1 মিনিট দাঁড়ান, এই ফন্টটা ইউজ করা যায়, খুব সুন্দর। পপেন্স, ইয়েস, পপেন্স আছে এখানে, হ্যাঁ, POPPENS, পপেন্স, পপেন্স সরি, পপিন্স। ওকে, পপিন্সটা চুজ করলাম, দেখি পপিন্সটা এটার সাথে যাচ্ছে কি। হ্যাঁ, দেখে নিন, মোটামুটি পপিন্সই যাচ্ছে বোধহয়। নো নো, একটু আলাদা আছে বোধহয় না, আর কালারটাও সিলেক্ট হয়নি, তার মানে কালারটা চুজ করতে হবে আমাদের। ঠিক আছে, কালারটা চুজ করতে হবে। হুম, কালার চুজ করতে হবে। তো দেখছি, এটা তাহলে আমি পপিন্স না করে আমি এখানেও লেটোই করে দিচ্ছি, লেটো। ও, লেটো, লেটো করলাম, আর এটা একটু বোল্ড করে দেবো। দেখুন, এটাও একটু বোল্ডই আছে। হ্যাঁ, ওকে, মোটামুটি হবে, এটা হলো। আচ্ছা, এবার আমরা এখানে গিয়ে আবার কালারটাকে পিক করে নিই। হ্যাঁ, তো এখানে আবার এখানে ক্লিক করব, এটার কালারটাকে পিক করব। ওকে, কালার পিক করে নিয়েছি, এখানে ক্লিক করব, এখানে এসে পেস্ট করে দেবো, দেখুন একটু ব্রাইট হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় এইটারও কালারটা এটা করে দেওয়াই ভালো, কারণ এটা একটু ব্লাড আছে। অ্যাকচুয়ালি ছোট্ট খুব ন্যারো করে লেখা ছিল, তো আমার বোধহয় কালার পিকারের যে ড্রপলেটটা যেখান থেকে নেব সেই জায়গাটায় ঠিকঠাক প্লেস হয়নি। ঠিক আছে, আমার মনে হয় এইটাই কালার দেওয়া আছে, তো এটা এখানে চুজ করলাম। দেখুন একটু লেখাটা একটু বেশি হাইলাইটেড হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে যদি করি, দেখুন লেখাটা প্রায় একই রকম। তাহলে এই, এটা আর এটা, দেখুন লেখাটা মোটামুটি একই রকম আসছে। ঠিক আছে, আসছে না, হয়ে গেল। ওকে, এবার হচ্ছে হচ্ছে আমাদের এই সেকশনটাতে কি করছি, একই রকম ভাবে ক্লিক করব, ওপেন হয়ে আসলো। দেখুন এই যে হেডিং, হেডিং এর যে ক্লিক করলে যেরকম ভাবে আসছে ব্যাকএন্ডটা, ঠিক আছে, টেক্সটের ব্যাকএন্ড কিন্তু সেরকম আসছে না, একটু আলাদা আসছে। অর্থাৎ টেক্সট বলুন, ইমেজ বলুন, হেডিং বলুন, বাটন বলুন, তো প্রতিটারই ব্যাকএন্ড দেখতে একটু আলাদা, ইন্টারফেস গুলো একটু আলাদা, কিন্তু ফাংশনালিটি গুলো প্রতিটাই আছে, কোনটার কি কি চেঞ্জ করতে হবে সবটাই আছে। তো যাই হোক, আমি যখন এখানে ক্লিক করেছি চলে আসলো এই পার্টটা, আমাদের স্টাইলিং এ যেতে হবে। স্টাইলিং এ যাব, স্টাইলিং এ গিয়ে কালারটা আবার সেটা আছে, এই কালারটাই দিচ্ছি। ওকে, ভি করে দিলাম, কন্ট্রোল ভি, হয়ে গেল। আচ্ছা, এখানে আর কি আছে, এই লেখাটা একটু পাতলা আছে, আর আমার এই লেখাটা বোধহয় একটু মোটা আছে। আর এটার ফন্টটাও চেঞ্জ করতে হবে, ফন্টটা গেলাম টাইপোগ্রাফিতে, এখানে রোবটের জায়গায় চুজ করলাম ল্যাটো, LATO, চলে আসলাম, ল্যাটো চলে এসেছে, ল্যাটো এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আর কি কম করা যাবে, আচ্ছা আমি লাইট 300 করে দিই, দেখো 300 করা তো খুব পাতলা হয়ে গেছে, তো আমি এটাই রাখছি। ঠিক আছে, হয়ে গেল, আপডেট করে দিলাম। ওকে, মোটামুটি বোঝা গেছে। এবার এখান থেকে দেখুন, আপডেট করে দেওয়াতে মোটামুটি প্রায়
কাছাকাছি চলে এসছে এই জিনিসটা, এসছে এইটুকু পোর্শন চলে এসছে। এবার হচ্ছে এই বাটনটা, এই বাটনটার মধ্যে খুব একটা সুন্দর জিনিস রয়েছে যেটা মানে আমরা অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, কি দেখতে পাই? দেখতে পাই হচ্ছে তখন এই বাটনটার উপরে আমরা ক্লিক করিনি বা আমরা মাউসটাকে নিয়ে যাইনি, জাস্ট মাউসটা যখন নিয়ে যাচ্ছি তখন বাটনটার কালার চেঞ্জ হচ্ছে। তো প্রথমে থাকছে একটা অরেঞ্জ টাইপ কালার, তারপরে এটা হয়ে যাচ্ছে একটা পিঙ্ক কালার। যাই হোক, কালারের সমস্ত ডিফারেন্সিয়েশন আমি খুব একটা মানে বেশি বুঝি না। হ্যাঁ, সব কালারই যেন মনে হয় প্রায় একই। এটা আমার চোখের ডিস্টারবেন্স নাকি ছেলেদের এটা হয় কে জানি। যাই হোক, অনেকেই বলে যে আমরা কালার একটুখানি কমই বুঝি। যাই হোক, তো যাই হোক, কন্ট্রাডাক্টরি টপিক তুলে দিচ্ছি মনে হচ্ছে। চ্যাটিং এ কেউ বলছেন গ্রেডিয়েন্ট ওভার, ইয়েস, গ্রেডিয়েন্ট কালার আছে, ইয়েস। এখানে দেখুন দু রকম কালার আছে, নিচের দিকে একটা কালার, ওপরের দিকে একটা color, একটু হালকা একটু একটু ডিপ। ঠিক আছে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। সেই গ্রেডিয়েন্ট কালারটা, অর্থাৎ এখান থেকে আমি আগে কালারটাকে চুজ করে নেব। ঠিক আছে, ওকে, কালারটাকে চুজ করে নেব। আমি একদম এজে গিয়ে চুজ করব, এজের যে কালারটা রয়েছে এখানে সেটা হচ্ছে একটা সাইডের কালার। ওকে, এটাকে চুজ করলাম। ঠিক আছে, চুজ করে নিয়ে আমরা চলে আসলাম এখানে। ওকে, এবার এই গেট কোডের উপর এখানে ক্লিক করলাম, করে দিয়েছি। ওকে, এবার স্টাইলিং পার্টে চলে এসেছি। এবার স্টাইলিং এর মধ্যে দেখুন এটার কালারের কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, স্টাইলিং এর কিছু দেখা যাচ্ছে না। এবার এটা অ্যাডভান্সে গিয়ে, আচ্ছা অ্যাডভান্স না, সরি, কন্টেন্ট, কন্টেন্ট কোথায় গেল? এই যে, সরি, স্টাইলিং এর মধ্যেই ছিল। দেখুন স্টাইলিং এর মধ্যে এখানে কি দেখতে পাচ্ছি, এই যে লেখাটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটাতে কালার রয়েছে সবুজ। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা কি করবো, আগে এখানে দেখুন ক্লাসিক বলে একটা পার্ট রেখে হয়েছে, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ব্যাকগ্রাউন্ড টাইপ আছে ক্লাসিক, আর একটা আছে গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্টে চুজ করবো। গ্রেডিয়েন্টে যেই চুজ করবো, এখানে কালার, কালারে কি আছে, শুধু সবুজ আছে, একটা সেকশন আছে, এখানে দুটো সেকশন হয়ে গেল। ঠিক আছে, দেখুন সবুজটা ছিল, এই সবুজের এখানে ক্লিক করে আমরা কি করব, যেটা চুজ করলাম সেটাকে ক্লিক করে দেবো। ওকে, হয়ে গেছে, হয়ে গেল না? এবার, এবার এসে আমরা কি করছি, নিচের কালারটাকে চুজ করব। তো আরেকবার পিকার নেব, কালার পিকার, নিচে এসে একদম এজের থেকে কালারটাকে ধরবো। ওকে, দিলাম। আচ্ছা, এবার এখানটাকে পুরোটা সিলেক্ট করে দিয়ে করে দেবো, হয়ে গেল আপডেট। ঠিক আছে, এটা মোটামুটি কালারের ডিফারেন্স খানিকটা হয়েছে। তার মানে আমার কালার পিকার থেকে কালারটা ভালো করে পিক করা হয়নি। ওকে, আরেকটা জিনিস ভালো করে মন দিয়ে দেখে নিন, এখানে যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা অনেকটা সাদা। না, অনেকটা সাদা নয়, এই ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা নয়। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কি আছে, এই ব্যাকগ্রাউন্ডটা খানিকটা কালচে রয়েছে। ঠিক আছে, তো এই কালচে কালারটা আমরা যদি এখানে করতে চাই, তাহলে কি করতে হবে, আমি কি করব, এইটা হচ্ছে পুরো সেকশনটা। ঠিক আছে, পুরো সেকশনটা এটা, এই পুরো সেকশনটা যদি কালচে কালারটাকে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই এডিট কন্টেইনারে ক্লিক করতে হবে। ঠিক আছে, কন্টেইনারে ক্লিক করলাম, স্টাইলিং এ যাব। স্টাইলিং এ গিয়ে কি দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপে এখানে ক্লাসিক চুজ করব। একটা কালার এখানে আমাকে পুট করতে হবে। ঠিক আছে, সেই কালারটা কি পুট করব, আমরা এখান থেকে আগে কালারটাকে পিক করে নেব। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে গিয়ে আমরা জাস্ট বডির যে কোনো একটা পোর্শন থেকে কপি করে নিলাম কালার কোডটাকে, করে এনে আমরা এখানে পুট করে দিলাম। ঠিক আছে, তো এই যে কালারটা হয়েছে, এটা দেখুন একটু ডিফারেন্ট হয়ে গেছে। ওকে, হয়ে গেল। আচ্ছা, এবার যে বাটনটা রয়েছে, বাটনটার সাইজটা অনেকটা বড় আছে। হুম, আচ্ছা, এখানে আমার কালার পিকটা করা বোধহয় কিছুটা ভুলই হয়েছে, কারণ আমি আরেকবার কালারটাকে পিক করছি। ঠিক আছে, ওটা এই কালার নয় যেটা আমরা ভাবছি। তো আমরা এখানে আরেকবার ক্লিক করে নিই, ক্লিক করে নিলাম, এখানে গেলাম, গিয়ে আমাকে এই কালারটা, এবার ঠিক আছে I think। এবার আই থিঙ্ক ঠিক আছে, নাকি হলো না, আরেকবার পিক আপ করে দিচ্ছি।
এগুলো অনেকটা ধৈর্যের কাজ, ঠিক আছে। আর কালারের ক্ষেত্রে, কালার চুজ করার ক্ষেত্রে আমার একটুখানি আহ অসুবিধা হয়, যার জন্য একটু স্লো ডাউনও হয়ে যাচ্ছি। যাই হোক, এবার দেখুন মোটামুটি জিনিসটা আছে, ঠিক আছে। এবার এটার যে সাইজ আর এটার সাইজে ডিফারেন্স রয়েছে, অর্থাৎ এটাকে কি করতে হবে, আমাকে একটু বড় করতে হবে, ঠিক আছে। এটাকে বড় করবো, দেখুন বড় করার প্রসেস কি, ঠিক আছে। বড় করার প্রসেস কি, ভালো করে দেখুন, হয়ে গেল। সাইজ, দেখুন এখানে কি আছে, স্মল বলে একটা লেখা রয়েছে, দেখুন কন্টেন্টে চলে গেলাম, কন্টেন্টে দেখুন সাইজ আছে, ঠিক আছে। একদম সাইজ আছে, সাইজে এখানে স্মল আছে, এটাকে মিডিয়াম করুন, মিডিয়াম করলে একটু বড় হবে। এবার দেখে নিই এটা সাইজে হয়েছে কিনা, মোটামুটি হয়েছে। আচ্ছা, একটু আর একটু বড় করা যেতে পারে, দেখি লার্জ সাইজ করলে কিরকম আছে, লার্জ সাইজ করলে এরকম আছে। আই থিঙ্ক এটা লার্জ সাইজ করা আছে, ঠিক আছে। এবার দেখুন লার্জ সাইজ করে তো দিলাম, কিন্তু এটার যে স্ট্রাকচারটা রয়েছে, এটার স্ট্রাকচারটা অনেকটা ক্যাপসুল টাইপের, তাই না। সাইড গুলো অনেকটা রাউন্ডেড, এটাকে আমাকে রাউন্ডেড সাইড করতে হবে। ওকে, তো রাউন্ডেড সাইড করার জন্য আবার স্টাইলিং এ চলে এলাম, ঠিক আছে। স্টাইলিং এ এসলাম, এসে নিয়ে এখানে কি দেখতে পাচ্ছি, কি লেখা আছে, বর্ডার রেডিয়াস, অর্থাৎ বর্ডার, এটা চারিপাশটা, ঠিক আছে। এটা চারিপাশটা কি আছে, এখানে দেখুন টপ, টপ, রাইট, বটম, লেফট, ভালো করে দেখুন। বর্ডার রেডিয়াসের চারটে দিক, অর্থাৎ এই যে বক্সটা আছে, বক্সটা চারটে দিক, ডান দিক, বাঁ দিক, ওপর দিক, নিচ দিক, ঠিক আছে। তো আমরা চাইলে পরে কোনো একটা সাইডকেও কমাতে পারি, চাইলে ওভারঅল চারিপাশটাকে ইয়ে করতে পারি। যাই হোক, এখানে বর্ডার রেডিয়াসে আমরা এখানে ডিফল্টে যাব, আগে সলিড চুজ করব, ঠিক আছে। সলিড চুজ করেছি, সলিড চুজ করার পরে আমরা কি আছে, এখানে দেখুন এখানে কি লেখা আছে, লিঙ্ক ভ্যালুজ টুগেদার, অর্থাৎ এখানে যদি আমরা এখান থেকে কোনো একটা পোর্শনকে কমাই বা বাড়াই, তাহলে কি দাঁড়াবে, তাহলে কি দাঁড়াবে, না এর যে সাইড গুলো রয়েছে, এই পুরো জিনিসটার মধ্যে এটা বাড়তে থাকবে, অর্থাৎ বটমেও বাড়বে, টপেও বাড়বে, ঠিক আছে। তো এটা দিয়ে কি করবে, বাড়বে কমবে, সরি আমি তাহলে এটা করবো না, ঠিক আছে। এটা করবো না, এটাকে জিরোই রাখলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সরি এটা উইড হচ্ছে, ওই জন্য এটা চেঞ্জ হচ্ছে, বর্ডার রেডিয়াস দেখাতে যাচ্ছিলাম, আমি অন্যটা চেঞ্জ করে দিয়েছি। ওকে, দেখুন বর্ডার রেডিয়াস যেই আমি এখান থেকে বাড়ালাম, কি হচ্ছে, এটা গোল টাইপের হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইড গুলো, এজ গুলো আমাদের রাউন্ডেড হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার, মোটামুটি এটার মতোই হচ্ছে, হয়েছে না, হয়েছে, আশা করি হয়েছে। ওকে, হয়ে গেল, সাইজ করে দিয়েছি আমরা একদম এটার মতো। এবার দেখুন এটার হোভার স্টেটে যে কি আছে কালারটা, হোভার স্টেটে কালারটা আছে হচ্ছে এটা, তাই না। এবার কথা হচ্ছে এই হোভার স্টেটের কালারটা আমরা কি করে পাবো, পিকার দিয়ে। পিকার দিয়ে হোভার স্টেটে কালার তো যখন আমরা পিকার অন করছি, পিকার অন করলে পরে এটা চলে আসছে, এখান থেকে কিছু কাজ করবে না, অর্থাৎ হোভার স্টেটের কালারটা আমাদের কি করতে হবে, এক্স্যাক্টলি যেটা আছে সেটা দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে পিকার যদি অফ করে নিই, আচ্ছা পিকার অফ করে নিলাম। এবার দেখুন হোভার স্টেটের কালারটা অনেকটা পিঙ্ক, অর্থাৎ এই কালারটা টাইপের, তাই না। তো এই কালারটাকেই আমরা চুজ করছি, ঠিক আছে। পিকার নিলাম, এখান থেকে এই কালারটা চুজ করলাম, চলে আসলাম এখানে। ওকে, এবার দেখে নিন একটা খুব ভালো জিনিস, এই যে নর্মাল স্টেটে ছিল এটা, ঠিক আছে। হোভার স্টেট মানে হচ্ছে যখনই আমরা মাউসটাকে ওটার উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো হোভারে ক্লিক করব, দেখবো যে আমাদের কি আছে এখানে, কালারের এখানে কিছু চুজ করা নেই, ঠিক আছে। তো তো এখানে কালারে আমরা চুজ করব প্রথমে, এক মিনিট, কালারে চুজ করে আমরা, সরি এখানে চুজ করবো না, আমাদের আগে গ্রেডিয়েন্ট চুজ করে নিতে হবে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট চুজ করে নেওয়ার পরে এখানে গিয়ে আমরা এই কালারটা চুজ করলাম, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, আবার চলে গেলাম এখানে, ঠিক এই পোর্শনটুকুর কালারটাকে ধরবো, ঠিক আছে, পিক করে এই জায়গাটা দেখুন একটু ডিপ আছে, একটু একটু হালকা আছে, ঠিক এই জিনিসটাই হয়তো ওখানে ফলো করা হয়েছে, ঠিক আছে। তো আমরা কি করলাম, ওখান থেকে চুজ করে নিয়েছি, এটাকে এনে এটা দিলাম। ওকে, দেখুন এবার এটাকে আপডেট করে দিলাম, ঠিক আছে। আপডেট করে দিয়ে যদি আমরা এখানে আসি, এখান থেকে যদি ক্লিক করি, দেখুন দেখতে প্রায় একই রকম হয়ে গেছে, যখন আমরা হোভার করছি এই কালারটা আসছে, আসছে, জিনিসটা একই রকম আসছে প্রায়। এখানে হোভার করলে এটা আসছে, এখানে হোভার করলে একটু বেশি আসছে, কালারের একটু ডিফারেন্স হচ্ছে, সেটা নিজেই করার মতো সময় বুঝে শুনে করতে হবে, কালারটা পিক করতে হবে বুঝে শুনে, ঠিক আছে। মোটামুটি বোঝা গেল। এবার দেখুন এইখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটা আর এখানকার গ্যাপটা কি একই আছে, মোটামুটি একই আছে, যে এই লেখা এই লেখার মাঝখানে গ্যাপ, এই লেখা এই লেখার মাঝখানে গ্যাপ, এটার গ্যাপটা মোটামুটি একই আছে, গ্যাপটা খুব একটা ডিফারেন্স নেই। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এবার এই জায়গাটা কি দেখতে পাচ্ছি, এইখানটায় এই যে গেট কোটের পরে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা একটু
কি আছে, বেশি আছে, অর্থাৎ এই লেখাটা একটু, এই ছবিটা একটু ছোটই আছে। আমরা হয়তো এই ছবিটাকে একটু বড় করে নিয়েছি। ঠিক আছে, এই বড় করাটাকে একটু ছোট করে নেবো আমরা। তাহলে এখানে আবার ক্লিক করলাম। যাই হোক, আমরা এটাকে তাহলে একটা কাজ করি, আমরা এটাকে কাস্টম না করে 300 বাই 300 মোটামুটি রাখছি, যে একটুখানি বড়ই দেখাচ্ছে। তো এটাকে নিজেকে একটু ঘেটে নিয়ে করার সময় সাইজ গুলোকে ঘেটে নিয়ে এই জায়গাটা করতে হবে। কিন্তু যেটা করবো সেটা হচ্ছে এটা থেকে এটার একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটাকে তৈরি করে দেবো। ঠিক আছে, তো ডিস্টেন্স তৈরি করতে গেলে কি করতে হবে, এবার চলে আসে একটা অন্য একটা অপশন। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এর থেকে ডিস্টেন্স তৈরি করতে যাই তাহলে কি করতে হবে, এই বাটনটাতে আমরা ক্লিক তো করে দিলাম। ঠিক আছে, ক্লিক করার পর আমাদের চলে আসতে হবে অ্যাডভান্স অপশন। ঠিক আছে, অ্যাডভান্স অপশনে এসে দেখুন লে আউটের মধ্যে, লে আউটের মধ্যে কি আছে, দুটো জিনিস আছে, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে প্যাডিং। ঠিক আছে, তো আমরা যদি এইখানে ক্লিক করি ভেতর থেকে, অর্থাৎ এইটার ভেতরে যদি ক্লিক করি, তাহলে কি করব না, এই যে পিঙ্ক লাইনটা আছে, আমি একটা ডিস্টেন্স ক্রিয়েট করবো এই পিঙ্ক লাইনের থেকে, এটার একটা ডিস্টেন্স ক্রিয়েট করবো। অর্থাৎ ভেতর দিক থেকে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা টেক্সট রয়েছে, ভেতর দিক থেকে যদি তার স্পেস ক্রিয়েট করতে যাই তাহলে আমাকে চুজ করতে হবে প্যাডিং। আর সেই টেক্সটটা বা যে ছবিটা আছে সেটা থেকে যদি বাইরে থেকে আমরা ডিস্টেন্স চুজ করতে চাই, তাহলে আমাকে চুজ করতে হবে কি মার্জিন। তো আমরা কোনটা চুজ করবো, আমরা মার্জিনটা চুজ করবো, বাইরে থেকে চেঞ্জ করবো। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, প্রথমে আমাদের কি করতে হবে, লিঙ্ক ভ্যালুস টুগেদার আছে, অর্থাৎ এখান থেকে যদি চেঞ্জ করি তাহলে সব কটা একসঙ্গে চেঞ্জ হয়ে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে জিরোতে নিয়ে চলে আসবো প্রথমে। ঠিক আছে, তো এখান থেকে আমাকে কি করতে হবে, আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক করার পরে আমাকে কি করতে হবে, একদম টপের থেকে, অর্থাৎ যে ওপর দিক থেকে একটা গ্যাপ বাড়াবো, অর্থাৎ টপের যে ভ্যালুটা আছে সেটাকে বাড়াবো। এটাকে কি করব, ধরে এরকম ভাবে বাড়াবো। ঠিক আছে, দেখুন আমার এখানে ডিজিট বাড়ছে, এখানে ডিস্টেন্সটা করছে, এখানে দেখি ডিস্টেন্স কিরকম আছে, মোটামুটি এতটুকু রয়েছে, দেখে নি। এখানে ডিস্টেন্সটা মোটামুটি হয়েছে। ওকে, আর একটু বাড়িয়ে দিই, 25 করে দিন। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, মোটামুটি এইখানে যা লাগছে এখানেও দেখুন তাই লাগছে। ঠিক আছে, হয়ে গেল না এটা। এবার এই যে ছবিটা রয়েছে এই ছবিটাতে চলে আসি। এই ছবিটার সাইজটা এখানে একটু বড় আছে, দেখছি এটা আমরা এরকম করতে পারি কি না। ওকে, ছবিটা কি আছে, ছবিটাতে ক্লিক করলাম। ছবিটা কি আছে, ছবিটাকে আমাকে মিডল করে নিতে হবে প্রথমত। ঠিক আছে, সেন্টার অ্যালাইন থাকতে হবে। ওকে, আচ্ছা, ছবির সাইজ আছে হচ্ছে এটা। তো আমি এটাকে লার্জ করে দেখি, লার্জ করলেও খুব একটা বড় হবে না, হচ্ছে না। ঠিক আছে, তো কেন হচ্ছে না, এটার কারণটা মেবি কি, না এই যে গ্যাপটা রয়েছে, ওকে, এই গ্যাপ গুলো আর এই গ্যাপটা একটু অ্যালাইনমেন্ট আমাদের কিছু গন্ডগোল হয়েছে হয়। যাই হোক, এটাকে আমরা উম সবচাইতে বড় যতটুকু রাখা যায় ছবিটা, অর্থাৎ আমরা তো ডাউনলোড করেছি না এটা, এটা তো ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। এবার আমাদের যদি একদম সেম সাইজের এই এই ছবিটা যত এমবি সাইজের রয়েছে, অর্থাৎ যে ডেভেলপার সে যত সাইজের এটাকে তৈরি করেছে সেটার থেকে কম সাইজের ইয়েতে ডাউনলোড হয়েছে এটা আমাদের কাছে। ঠিক আছে, যখন আমরা নিজেরা বানাবো কোনো একটা ছবি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে করার জন্য আমাদের গ্রাফিক ডিজাইনের কাজ কিছু করতেই হবে, ফটোশপে হোক বা ক্যানভাতে হোক। তো ওরকম একটা ক্লাস আমি রাখবো, যে ক্যানভাতে কিভাবে সহজেই কোনো একটা টেমপ্লেট বা কোনো একটা ব্যানার আপনি তৈরি করে রাখতে পারবেন, যেটা তৈরি করতে পারবেন, যেটা আপনার ওয়েবসাইটে দেবেন। কারণ যে কোনো ছবি তো আর ওয়েবসাইটে দিয়ে দেওয়া যাবে না, বা ডাউনলোড করেও সব ছবি দেওয়া যাবে না। ঠিক আছে, তো তাতে আরো লিগাল ইস্যু আসতে পারে। তো সেই কারণে সেটারও একটা ক্লাস রাখবো। যাই হোক, এটাকে তো যেহেতু আমরা ডাউনলোড করেছি, তো সেই কারণে এটা সাইজটা খুব ছোট এসছে। যেহেতু সাইজটা ছোট এসছে সেই কারণে এই ছবিটার নিজস্ব সাইজটাই ছোট। এবার এটাকে যতই বড় করি না কেন এটা এরকম আসবে না। ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, যে এটা আর এটার মাঝখানে একটা একটা গ্যাপ রয়েছে, তো আমরা এই পোর্শনটাকে নিয়ে ঠিক আমরা কি করব, মার্জিনে যাব, অ্যাডভান্সে গিয়ে এটাকে আনলিঙ্ক করে নিয়ে মার্জিনে গিয়ে আমরা এটাকে একটুখানি নামিয়ে নিয়ে আসবো, যাতে পুরো লেখা আর এটা মাঝখানে চলে আসে জিনিস। ঠিক আছে, মোটামুটি 20 করে দিলাম ধরুন। ঠিক আছে, 20 করে দিয়েছি, এখানে আপডেট করে দিয়েছি, এখানে চলে এলাম, এখান থেকে আপডেট করে দিলাম। দেখুন মোটামুটি দেখতে এটার মতো লাগছে না। আচ্ছা, আমরা এই পোর্শনটা কেটে দিই, আমাদের কালার আর পিক করতে হচ্ছে না, এই পোর্শনটা কেটে দিই। ঠিক আছে, তো মোটামুটি এটার যে ফ্রন্ট রয়েছে এই ছবিটার সাইজ বাদ দিয়ে যদি আমি বলি, তাহলে জিনিসটা দেখতে কি এরকম লাগছে, লাগছে না, লাগছে না। ওকে, আমি আরেকটা জিনিস করতে পারি, দাঁড়ান, এখানে ছবিটা বড় করা যেতে পারে। ঠিক আছে, এই যে পোর্শনটা রয়েছে এখানে দেখি যে ডিভাইডারটা রয়েছে দুটো কলামের মাঝখানে, যখনই আমরা কার্সারটা এর মিডিলে নিয়ে চলে আসবো না, এটা দেখবেন দু সাইড, বোথ সাইডের অ্যারো একটা চলে আসবে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা এইভাবে টেনে দিই তাহলে কি বড় হবে, না বড় হবে না। তো আমরা এখানে আন্ডু করে দেবো, বড় হবে না।
কন্ট্রোল জি কাজ করছে না, কন্ট্রোল জি কাজ করছে না। আচ্ছা আমরা তাহলে এটাকে এরকম করবো না, আমরা আবার এটাকে নিয়ে এখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, দেখি হয় কিনা। এটা ভুল হয়ে গেছে, তাহলে এটা করা যাবে না। আন্ডু তো হয়ে যাওয়ার কথা কন্ট্রোল জি করলে, কিন্তু হচ্ছে না। তো অনেক ক্ষেত্রে হয়। আচ্ছা এটা কেন হচ্ছে, এটা একটা ইস্যু, ঠিক আছে। অনেক ক্ষেত্রে হয় এটা। তো আপনি যখনই ঠিক ডিভাইডার, অর্থাৎ এখানে দেখছিলাম না দুখানা ডিভাইড, এইটা নিয়েছি বোথ সাইডে, ঠিক আছে। এরকম ডিভাইডার যখনই ইউজ করা হয় না, সেক্ষেত্রে দেখা যায় যে এরকম ভাবে যখনই আমরা এরকম ড্র্যাগ করে এই জিনিসগুলোকে করতে যাই, ঠিক আছে, একটা সেকশনকে ড্র্যাগ করে যখন এরকম করতে যাই, তখন জিনিসটার মধ্যে এরকম প্রবলেম ক্রিয়েট হয়। তো আমি রেকমেন্ড করব, ঠিক আছে, যদি এরকম করতে হয় ডিভাইডার, একদম সিম্পলি যদি মনে করেন যে পরের ধরুন এই জায়গাটাতে এইটা বসিয়েছি, তারপরে এই কলামটা বসিয়েছি, তো পাশেই আরেকটা কলাম বসাবো, তাহলে এই একটা চুজ করব, সেটার কপি করব। কপি করলে পরে একদম সমান সাইজ হবে, এবং সেটাকে যদি আমরা লেফট সাইড রাইট সাইড করি, তাহলে পরে ঠিক আছে আমরা কিন্তু আর মানে প্রবলেমটা থাকবে না। যাই হোক, এখানে যে প্রবলেমটা হয়ে গেল, এবার এটাকে দেখুন কন্ট্রোল জি করলে ঠিক হয়, কিন্তু এখানে ঠিক হচ্ছে না, মানে হবে না। তাহলে আমরা এই পরিস্থিতিতে কি করবো? তার মানে এটাকে আপডেট করবো? এটাকে একদম আপডেট করবো না। ঠিক আছে, যতটুকু আপডেট করেছিলাম আপডেট হয়ে গেছে। এটাকে কি করবো, এটাকে আমরা ক্রস করে দেবো একদম, ঠিক আছে, এখান থেকে পুরো ব্যাকে চলে আসবো। ঠিক আছে, লিভ দ্য পেজ। আচ্ছা, দ্য পেজ ইজ আস্কিং ইউ টু কনফার্ম দ্যাট ইউ ওয়ান্ট টু লিভ ইট। ওকে, লিভ দ্য পেজ। পেজটা লিভ করলাম, ঠিক আছে। পেজটা লিভ করবো। লিভ করে দেওয়ার পরে আমরা এখানে আবার আপডেট করে নিলাম। দেখুন, যেটা যেহেতু আপডেট করিনি তাই চেঞ্জটা ঘটেনি, ঠিক আছে। আমরা আবার ব্যাক এন্ডে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। ব্যাক এন্ডে ঢুকে যাচ্ছি, এখানে থেকে এসে, আচ্ছা সরি, এটা নতুন করে খুলে নি। না, এটাই এটাই আছে, সরি। এখান থেকে আবার পেজে ঢুকে যাচ্ছি, ঠিক আছে, আবার এলিমেন্টারে ঢুকে গেলাম। দেখুন, চেঞ্জ যেহেতু হয়নি তাই চেঞ্জ আর কিছু হবে না আশা করি। এই যে এখানে দেখছে ভিউ রিভিশনস, না এখানে গন্ডগোল আছে। ভিউ রিভিশনস। দাঁড়ান, 1 মিনিট। দেখছি এটাকে আর কিছু করা যায় কি না। ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হবে না। এনিওয়ে, এটা দেখছি এখান থেকে যদি ক্লিক করি এই পোর্শনটা, দেখছি এখানে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে কিছু করা যায় কি না। অ্যাডভান্সে গিয়েও আশা করি কিছু করা যাবে না। এখান থেকে দেখে নিই, এখানে অ্যাডভান্সে গিয়ে কিছু করা যাচ্ছে না। আচ্ছা, এটা pass করি। এটা একটা ইস্যু ওয়ার্ডপ্রেসের, ইন জেনারেল এরকম হয় না, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, এখান থেকে ঠিক করে দাও, এখান থেকে ঠিক করা যাবে। আচ্ছা, ওয়েট। আচ্ছা, এটাতে কি ছিল? দ্য এন্টায়ার ওয়েব। ওকে, হুম, প্রবলেম সলভ। দ্য এন্টায়ার ওয়েব। হ্যাঁ, মোটামুটি এটাই আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের যে ওয়েটটা আছে, আমরা এখান থেকে কাজ করলে হচ্ছে না, এই ওয়েটটাকে হচ্ছে আমাদেরকে করতে হবে। যাই হোক, ঠিক এরকম টাইপ আমার একটা প্রবলেম হয়েছিল যখন আমি ফার্স্ট টাইম আমার ওয়েবসাইট বানাতে গিয়েছিলাম। তো ইন জেনারেল কি হয়, এখান থেকে সরা অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যেমনি টেক্সটটাকে এখানে এখান থেকে বসাচ্ছি না, এই লেফট সাইড থেকে বসাচ্ছি প্যানেলের থেকে, ঠিক আছে, কন্ট্রোল প্যানেলের থেকে বা এডিট কন্টেনার থেকে। তখন এখানে টেক্সট হাইলাইটেড অনেক ক্ষেত্রে দেখা যায় যে, বা অনেক ক্ষেত্রে না, এরকম করা যায় যে টেক্সটটাকে আমরা এই বডি থেকেই নিয়ে কপি পেস্ট করলে পরে কাজ হয়। ঠিক একই রকম ভাবে এখান থেকে যদি কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করি, সেটা ওয়ার্ডপ্রেস নিজেই নিয়ে নেয়, ঠিক আছে। কিন্তু এটা হয়তো ওয়ার্ডপ্রেসের আপডেশনের প্রবলেম কিছু হতে পারে, ওয়ার্ডপ্রেসটাও সময় সময় আপডেটেড হয়। তো এই যে ভার্সনটা রয়েছে যেটা দিয়ে করছি, এটা একটু ব্যাকডেটেড ভার্সন আছে, ওয়ার্ডপ্রেসের যে কারেন্ট ভার্সনটা রয়েছে সেই কারেন্ট ভার্সনটা নেই। সেটার জন্য এই মানে আমি এখান থেকে যখন ম্যানুয়ালি করছি, এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক হচ্ছে না, ঠিক আছে। এখানে উইডটাকে এখানে আহ, টেনে নিয়ে করলে হবে না, এই যে উইড অপশনটা রয়েছে এখান থেকে আমাকে ভ্যালু গুলো চেঞ্জ করে করে এটা করতে হবে। এবার আমি আপডেট করে দিই, ঠিক আছে। তো যেরকম ছিল দেখুন সেরকমই চলে এসছে, ঠিক আছে। মোটামুটি জিনিসটা এরকম হলো। হুম। তো আজকে এই পোর্শনটুকু এতটুকুই করলাম, ঠিক আছে। তো এতটুকু বলতে বলতে করলাম বলে একটুখানি টাইম যাচ্ছে, ঠিক আছে। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফার্স্ট করতে হবে। তো আমি কি করব, আমি আগামীকাল আগামীকাল চেষ্টা করব এই যে পুরো পোর্শনটুকু রয়েছে, যা যা রয়েছে, একদম প্রথমে পুরোটা বসিয়ে নেবো, আমরা স্টাইলিং দেখবো না, ঠিক আছে। কারণ স্টাইলিংটা এমন একটা জিনিস যেটা করতে গেলে টাইমটা অনেকটা লাগে, ওইটাই হচ্ছে সবচাইতে
মানে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? সেই স্টাইলিংটা দেখার আগে আমরা খুব ফার্স্ট ফার্স্ট এই পেজটাকে পুরো বিল্ড করে নেবো। আগামীকাল পুরো ক্লাসটাতে পুরোটা বিল্ড হবে না, হয়তো পরশুদিন হাফ পর্যন্ত হতে পারে, সেটা দেখবো আমাদের কতটা টাইম লাগছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে ফার্স্ট করার, ঠিক আছে? তো মোটামুটি দেখতে থাকবেন। তো আমি হয়তো আজকে যতটা বলতে বলতে করছি, কারণ অপশন গুলো আপনাদের কাছে নতুন, ঠিক আছে? সে কারণে হচ্ছে না, ঠিক আছে? মানে তাই এত ফাস্ট করছি না। তো আগামীকাল থেকে আমরা জাস্ট এগুলো বলতে বলতে যাবো। এবার এই পরের সেকশন গুলোর ক্ষেত্রে কি হবে, পরের সেকশন গুলো হচ্ছে আমরা অনেকটা কপি পেস্ট করতে হবে। একটা সেকশন যখনই তৈরি হয়ে যায়, পরের সেকশনটা একদম পুনরায় নতুন করে করতে হয় না। ওখান থেকে ফার্স্ট সেকশনকে কপি করে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসলাম, নিচে নামিয়ে এসে যেগুলো এলিমেন্ট রয়েছে ডিলিট করে দিলাম, যেগুলো নতুন আনডু ভাবছি সেটাকে ইম্পোর্ট করে নিলাম। খুব সহজে কাজটা ফাস্ট হতে থাকে। কিন্তু প্রথমেই কিছুটা মানে নতুন নতুন যে জিনিসগুলো বসাচ্ছি, সেগুলো আমাদের কোড করতে একটু টাইম লেগে যায়। ক্লাসটার মোটামুটি বোঝানো এখানেই প্যাক আপ করছে, ঠিক আছে?